আসসালামু আলাইকুম। আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 নিয়ে। তো চ্যাপ্টারের নাম হচ্ছে তরঙ্গ শব্দ। তো এখানে বেসিক্যালি যেগুলো আমি পড়াবো, যেগুলো সূত্র আছে সেগুলো বেসিক সহ দেখাবো, ইম্পর্টেন্ট সিকিউ সাথে এমসিকিউও দেখাই দিব। অর্থাৎ এই একটা ভিডিও হয়তোবা 40 থেকে 50 মিনিট হবে, কিন্তু এই 40-50 মিনিটে আমরা চেষ্টা করব সম্পূর্ণ অধ্যায়টা সুন্দরভাবে এক্সপ্লেইন করার। আর এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে সহজেই কোনো ঝুট ঝামেলা ছাড়া অ্যান্সার করতে পারো ততটুক বেসিক দেওয়ার চেষ্টা করব। তো এটা থাকবে টার্গেট, আর কিছু সাজেশন থাকবে যেগুলা বেসিক্যালি ক্লাসের উপর বেসিস করে কিছু প্রবলেম দিব, সেগুলো সলভ করবা নিজে নিজে। এবং কোথাও যদি আটকে যাও অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমার এফবিআইডি লিঙ্ক দিয়ে রাখবো, বা আদার্স হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো। যে কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবা। তো পুরা ক্লাসটা দেখার ধৈর্য ধরে দেখিও, মনোযোগ দিয়ে দেখিও, তাহলেই হবে। আচ্ছা, আগাই। তো অধ্যায়ের শুরুতেই আমাদের হচ্ছে স্প্রিং এর যে ল সেটা দিয়ে শুরু হয়, কিন্তু পড়ার কথা হচ্ছে তরঙ্গ ও শব্দ, কিন্তু এখানে শুরু হয় স্প্রিং এর ইয়াতে। বেসিক্যালি স্প্রিং এর যে মুভমেন্ট, এখানে হচ্ছে যে স্পন্দনটা হয়, অর্থাৎ যে পর্যায়বৃত্ত গতিটা হয়, আমরা যদি এটা একটা স্প্রিং কনসিডার করি, তো এটার সাথে সাপোজ কোনো কিছু যখন ঝুলাই দিব, তখন দেখা যাবে যদি আমরা এই দিকে ফোর্স দেই, তো এটা এই বস্তুটার মানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব, বা এই 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 যে ভরটা দিছি এই ভরের কারণেও যে কম্পন সৃষ্টি হবে, সেটা দেখা যাবে। এটা যদি ওর সাম্য অবস্থান ধরি, তো এই সাম্য অবস্থান থেকে একবার নিচের দিকে যাবে, আবার একবার উপরের দিকে যাবে। কিন্তু এই সম্পূর্ণ জিনিসটা যখন একবার কোনো অবস্থানে, যেমন যদি চিন্তা করি যে একবার নিচে গেল, আবার উপরে গেল, তারপর নিচে আবার যখন ওই অবস্থানেই ফিরবে, তখন এর একটা পূর্ণ কম্পন শেষ হবে, অর্থাৎ একটা পূর্ণ কম্পন হবে। তো এই পূর্ণ কম্পনের কনসেপ্ট তরঙ্গের ক্ষেত্রেও সেম। তো সেই জন্যই এই অধ্যায়ে এই স্প্রিং এর ব্যাপারটাও অ্যাড করা আছে। তো আমরা তরঙ্গ আর যে শব্দ, এই দুইটা কিভাবে রিলেটেড বা কিভাবে কি, এটা আমরা একটু পরেই দেখব। আপাতত প্রথম যে সূত্রটা আছে সেটা নিয়ে চলো একটু দেখি। তো এটা হুকের ল। তো এফ ইকুয়াল মাইনাস কে এক্স, এখানে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এফটা হচ্ছে আমরা স্প্রিং এর উপর যে বলটা দিব, আর এক্স হচ্ছে সাম্য অবস্থা থেকে সরণ। এই যে বললাম না, ধরো যে কোনো একটা স্প্রিং নর্মালি ধরো এরকম আছে, তো এইটার সাথে যদি আমরা একটা ভরও ঝোলাই দেই, তো সেটা দেখা যাবে একটু নিচে যাবে। তো আমরা যদি এটা কনসিডার করি, ধরো এখান থেকে আর একটু নিচে আসে এইখানে, তো এই অবস্থান থেকে কিন্তু ও ওর মতোই থাকবে, অর্থাৎ এখান থেকে নিচেও যাবে না, উপরেও যাবে না। কিন্তু আমরা যদি একটা ফোর্স দেই, তখন দেখা যাবে যে প্রথমে নিচের দিকে যাবে, কিন্তু সে আবার পুনরায় তার এই অবস্থানে ফিরতে যাবে। তো যতক্ষণ এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে, ততক্ষণ এটা হচ্ছে এর এই যে বৈশিষ্ট্য, এটা ধরে রাখবে। তো আমরা স্প্রিং এর কনসেপ্টে এখন না ঢুকি। বেসিক্যালি আচ্ছা, এফ এর পরিচয় দিলাম, কে এর পরিচয় দিলাম, এক্স, কিন্তু এই মাইনাসটার পরিচয় দেওয়া হয়নি। আসলে আমরা যখন যে কোনো স্প্রিং এর ক্ষেত্রে যদি দেখি, যে আমরা যখন বল এই দিকে দিচ্ছি, তো বস্তুটা এই দিকে সরণ হচ্ছে, এর সরণ এই দিকে হচ্ছে, কিন্তু এই বস্তুটার কিন্তু তার বিপরীত দিকে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ তার ত্বরণ যেটা, সেটা কিন্তু হচ্ছে বিপরীত দিকে হচ্ছে। তো আমরা বল দিচ্ছি একদিকে, ত্বরণ হচ্ছে আরেক দিকে। তো এই ব্যাপারটার জন্যই এই মাইনাস সাইনটা এখানেই ভূমিকা রাখে, এই দুইটা ডিফারেন্স হওয়ার কারণে। তো এগুলোর এককগুলো আমরা দেখব। তো আমরা বেসিক্যালি এই অধ্যায়ে স্প্রিং নিয়ে বেশি আলোচনা করব না, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা। তো এই সূত্রটা দিয়েও এমসিকিউ সিকিউ আসবে, তবে এটা অন্য অধ্যায়ের আলোচনা, তাই বেশি কথা বললাম না। আচ্ছা, এখন যে সূত্রটা দেখলাম ওই সূত্র অনুযায়ী একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। তো একটা স্প্রিং এর এক প্রান্ত একটি কাঠামোর সাথে বেঁধে অপর প্রান্তে 0.5 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 1 সেন্টিমিটার প্রসারিত হয়। তো এটা হচ্ছে আমাদের মেইন উদ্দীপকের লাইনটুকু। এখন এখান থেকে চাইছে স্প্রিং ধ্রুবক কত, স্প্রিংটি 1.5 সেন্টিমিটার প্রসারিত করলে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়। তো প্রথমটা বের করা হোক। আচ্ছা, স্প্রিং আমরা সূত্রটা কি দেখলাম, এফ ইকুয়াল মাইনাস কে এক্স।
আমাদের বের করতে বলছে স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবক কি? কে। তো এখন কে কে আমরা এক সাইড রাখি। তো এফ বাই এক্স মাইনাসটা কনসিডার করতেছি না, কারণ বললাম এটা তো হচ্ছে বল আর সরণের বিপরীতমুখী দিক হওয়ার কারণে। তো জাস্ট আমরা ম্যাগনিটিউড অর্থাৎ মান নিয়ে শুধু যদি কাজ করি। তো এখানে ফোর্স, আচ্ছা, এখানে ডিরেক্ট ফোর্স দেওয়া নাই, কিন্তু একটা স্প্রিং এর সাথে যখন আমরা একটা ভর দেই, আহ, পৃথিবীকে তো সবকিছু অভিকর্ষ বলে টানতেছে। তো সেক্ষেত্রে এফ ইকুয়াল এম এ, এই জায়গাতে আমরা লিখতে পারি এম জি ডিভাইডেড বাই এক্স। তো এখানে এম দেয়া আছে 0.5, আর জি যদি আমরা 9.8 কনসিডার করি, আর এক্স দেওয়া আছে 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটারকে এখানে যেহেতু আমরা সবই এসআই এককে নিচ্ছি, সেক্ষেত্রে 1 সেন্টিমিটার হচ্ছে 0.01 মিটার। তো এটা জাস্ট যে মানটা আসবে অত নিউটন পার মিটার। আচ্ছা, একক যদি ডিরেক্ট মনে না থাকে, সিম্পলি দেখবা যে এখানে ফোর্সের একক কি? নিউটন। আর দৈর্ঘ্য এটা কি? মিটার, অর্থাৎ সরণের একক মিটার। তো নিউটন, এটা যেহেতু আহ, কি বলে এটাকে, তোমার হচ্ছে নিচে আছে, তো সেক্ষেত্রে নেগেটিভ, মানে লিখতে পারি নিউটন পার মিটার, অথবা এইভাবে লেখা যায় নিউটন আর মিটার। তো যেভাবে লেখো, যদি আচমকা ভুলে যাও এইভাবে ইয়া করবা। তো যে অ্যান্সার আসলো সেটা বসালা, হয়ে গেল। আচ্ছা, এখন দ্বিতীয় প্রবলেমটা, স্প্রিংটি যদি 1.5 সেন্টিমিটার প্রসারিত করলে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়? আচ্ছা, আমরা এইখান থেকে দেখো, এই ক নাম্বার থেকে কিন্তু আমরা কে এর মানটা একটা পাইলাম, ধরো একটা ভ্যালু পাইছি। তো এখন পরের বার চাইছে কি কি পরিমাণ বল, অর্থাৎ এফটা এবার আমাদের চাইছে। তো এফ ইকুয়াল মাইনাস কে এক্স, আবারও মাইনাসটা কনসিডার না করি। তো কে এর ভ্যালু বসাবো আর এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে যে এফ আসবে সেই এফ অত পরিমাণ বল প্রয়োগ করলেই হচ্ছে স্প্রিংটা ওই পরিমাণ প্রসারিত হবে, মানে 1.5 সেন্টিমিটার। তো বোঝা গেল, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিও। আচ্ছা, এরপরে যেহেতু বলতেছিলাম যে একটা স্প্রিং এর ক্ষেত্রেও স্প্রিংটা হচ্ছে একটা স্পন্দনের উপর থাকে। তো এই পর্যায়কাল এই শব্দগুলা এই স্পন্দনের সাথে রিলেটেড, মানে আমরা পর্যায়বৃত্ত গতি সবাই আশা করি পড়ে আসছি অলরেডি। তো তারপরেও যদি পড়া না থাকে, নেক্সটে যে প্লে লিস্টগুলো আসবে ওইগুলাতে কভার হয়ে যাবে। আমরা আসলে এই অধ্যায়ের যে কনসেপ্ট সেখানে থাকতে চাচ্ছি। তো এখানে বেসিক্যালি আরেকটা সূত্র দিয়ে দিছে, পর্যায়কাল, স্প্রিং ধ্রুবক এবং ভরের মধ্যে সম্পর্ক। তো টি হচ্ছে পর্যায়কাল। আসলে পর্যায়কাল কখন হয়? যখন একটা পূর্ণ স্পন্দন হয়, যে কোনো একটা, আমরা যদি পেন্ডুলাম চিন্তা করি, যে একটা বব, একটা সুতার সাথে একটা বব ঝুলাই দিলাম, তো এটার অবস্থান বিভিন্ন সময়, ধরো এটার একটা অবস্থান, এটার একটা অবস্থান। তো দেখা যাবে যে যখন একটা পূর্ণ, ধরো প্রথমে আমরা এখান থেকে ছেড়ে দিচ্ছি এই ববটাকে, তো এটা ধরো এইদিকে যাবে, তারপরে এইদিকে যাবে, আবার ঘুরে এইদিকে যাবে, এইদিকে আসবে, এইদিকে আসে, আবার যখন এইদিকে যেতে নিবে, অর্থাৎ মানে একই ভাবে যখন হচ্ছে একই পজিশনে আবার আসবে, গতির দিক একই হবে, তখন হচ্ছে একটা পর্যায়, একটা টোটাল একটা সাইকেল কমপ্লিট হবে। আর এই সাইকেলের মানে এই সম্পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। তো এখানে পর্যায়কালের সাথে আবার হচ্ছে স্প্রিং ধ্রুবক আর ভরের একটা সম্পর্ক দিয়ে যে সূত্র আছে, এই সূত্রগুলো কিভাবে কি আসে, এগুলো যে অধ্যায়ের কনসেপ্ট ওই অধ্যায়ে দেখালেও হবে, মানে দেখাবো আর কি। তো নেক্সটে আমরা যাই এই রিলেটেড ম্যাথ করি। তো আমি বেসিক্যালি যেটা বুঝাইতে চাইলাম, পর্যায়কাল কাকে বলে, যে একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে। এগুলোর সাথে তরঙ্গ রিলেটেড আছে, একটু পরেই বুঝতে পারবা। তো 200 গ্রাম ভরের একটা স্প্রিং সরল ছন্দিত গতিতে গতিশীল, মধ্য অবস্থান থেকে, অর্থাৎ মধ্য অবস্থান যেটা আর সাম্য অবস্থান একই কথা, হতে স্প্রিংটি যখন 1.5 মিটার সরণ হয়, তখন এর উপর ক্রিয়ারত বলের মান 0.3 নিউটন হয়। স্প্রিংটির পর্যায়কাল কত? আচ্ছা, এগুলোতে সবই দেওয়া আছে। 2 পাই তো কনস্ট্যান্ট, এরপরে এম বাই কে। তো বেসিক্যালি এখানে এম দেওয়া আছে 200 গ্রাম, তো এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নিব, 0.2 কেজি। আর স্প্রিং, আচ্ছা, ক্রিয়ারত বলের মান, আচ্ছা আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে। এখানে হচ্ছে স্প্রিংটার উপর বল দেয়া নাই,
তো আমরা যদি এই সূত্রটাকে এইভাবে লিখি, দেখো বল বল মানে কি F ইকুয়াল এম এ, তাই না? তো আমরা যদি হচ্ছে এই সূত্রটাকে এইভাবে লিখে নিই, ধরো এখানে যেহেতু আমাদের সরণ দেওয়া আছে, মানে এফ, আবার আমরা জানি কি এফ ইকুয়াল কে এক্স, তো কে ইকুয়াল এফ বাই এক্স, তাই না? তো আমরা কেটাকে যদি এখানে কনভার্ট করি, ধরো এই কে মানে আমরা এখান থেকে যে ভ্যালুটা পেলাম এটা এখানে যদি পুট করি, তাহলে এফ বাই এক্স, আচ্ছা এখানে দেখতে বড় লাগতেছে, তো আমরা এখান থেকেও যদি বের করে নেই, মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের হচ্ছে ফোর্স দেওয়া আছে আর সরণ দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু আমরা স্প্রিং কনস্ট্যান্টটা পেয়ে যাব। তো স্প্রিং কনস্ট্যান্টটা কি হবে, কে ইকুয়াল, এখানে আছে 0.3 ভাগ এটা 1.5 মিটার সরণ, তো 1.5। আচ্ছা আমি এই ম্যাথটা ক্যালকুলেশন করতেছি, ওয়েট। 0.3 ভাগ 1.5, 0.2। তো আমরা এইখান থেকে 0.2 পাইলাম, ভর আমাদের দেওয়াই আছে, উপরে ভরটাও 0.2, তো এখানে 1 অর্থাৎ 2 পাই, এটা এর পর্যায়কাল। তো এইভাবে বের করবা। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই। মানে কোনো কিছু যদি হচ্ছে কনভার্ট করে নিতে হয় এটাতে ভয় করবা না, সিম্পল ছোটখাটো কনভারসেশনই দিয়ে দিবে। আচ্ছা দোলকের পর্যায়কালের সাথে দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণেরও একটা সম্পর্ক আছে। আচ্ছা আমাদের সূত্রগুলা যখন এইভাবে থাকে যে একটা কনস্ট্যান্ট আছে, আবার সাথে কিছু রুট ওভার বা এগুলো কিন্তু এইভাবেও লেখা যায়, মানে এই জায়গাগুলা থেকেই সূত্রগুলা আসে। রুট ওভার এল, আচ্ছা এল ছোট হাতের ভাবে যেহেতু সংজ্ঞায়িত করা, ছোট হাতের দিলাম। আবার টি সমানুপাতিক রুট ওভার ওয়ান বাই জে। আচ্ছা এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পর্যায়কাল, এটার সুতার যদি হচ্ছে, এটা সুতা বলতে বোঝাচ্ছে দোলকের যে সুতা সেটার যদি দৈর্ঘ্য বাড়ে তো পর্যায়কালও বৃদ্ধি পাবে, কিন্তু যদি অভিকর্ষ ত্বরণ বাড়ে তাহলে পর্যায়কাল কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে খুবই সিম্পলি যদি বলি যে আমরা ভ্যালু বসাই, দেখো ভ্যালু বসালেই বুঝবা। সাপোজ একটা সুতার দৈর্ঘ্য ছিল হচ্ছে 4 মিটার, তো 4 মিটারের জন্য এটার পর্যায়কাল সমানুপাতিক ধরো 2 আসতেছে, কিন্তু এটা যদি আমরা বাড়াই, 4-এর জায়গায় যদি আমরা 16 করি, তো রুট ওভার 16 মানে কি 4। তার মানে কি আমরা যখন হচ্ছে সমানুপাতিক কোনো কিছু বাড়াচ্ছি, এল এর ভ্যালু বাড়লে টি এর ভ্যালুও বাড়তেছে। কিন্তু সেম উল্টাটা যদি করি জি এর ক্ষেত্রে, দেখো এটা 1 বাই আকারে আছে না, রুট ওভারের কথা আপাতত কনসিডার না করি, তো টি এর সাথে ধরো 1 বাই সামথিং, মানে এখন এই জি এর ভ্যালু যদি বাড়ে, তো জি এর ভ্যালু আমরা যদি বাড়াই, তো দেখো জি এর ভ্যালু সাপোজ 10, তাহলে এইখানকার ভ্যালুটা কত, 0.1। এখন টি এর ভ্যালু যদি আমি 20 দেই, তাহলে এটার ভ্যালু কি 0.020, তাইলে এখানে হবে 5। তো এটা কি, মানে টি এর ভ্যালু যখন আমি বাড়াচ্ছি, সরি, আমি যখন জি এর ভ্যালু বাড়ালাম তখন টি এর ভ্যালু কমতিছে, অর্থাৎ উল্টা সম্পর্ক হচ্ছে। তো এই জিনিসটা কেন বললাম সেটা এমসিকিউ এ সবচেয়ে বেশি বুঝতে পারবা, তো আরো সামনে আমি ক্লিয়ার করব। তো চলো আমরা আগে এটা দিয়ে অঙ্কটা করে নিই। মানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা করে দেখাচ্ছি, পাশাপাশি যে প্র্যাকটিসগুলো দিব ওইগুলো তোমাদের নিজেদের করতে হবে। আশা করি যদি সূত্রর বেসিক যতটুকু বলতেছি অতটুকু মাথায় নিতে পারো, ওইটা দিয়ে এমসিকিউ সিকিউ সব সলভ করতে পারবা। তো একটি সরলের এ এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক বি এর দৈর্ঘ্যের 4 গুণ। আচ্ছা দোলক বি এর দোলনকাল 2 সেকেন্ড হলে এ এর দোলনকাল কত হবে? আচ্ছা ওই সূত্রটাই যেটা ছিল, আমি আগে লিখি, 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা আমরা যদি সমানুপাতিক সম্পর্ক আকারে লিখি এখন আবার, মানে আমরা যদি, হ্যাঁ লিখি, প্রপোর্শনাল, এটা হচ্ছে 1/g। তো এখন কথা হচ্ছে
এই সমানুপাতিক এই সম্পর্কটার মূল উদ্দেশ্যটা কি? মানে এটার সাথে যখন আমরা দেখলাম যে হচ্ছে যখন আমরা হচ্ছে দৈর্ঘ্য বাড়াচ্ছি, তখন হচ্ছে তোমার পর্যায়কালও বাড়তিছে। তো এটা কি মানে একটা আনুপাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো অনুপাত করতে গেলে কি ২ টা জিনিসের অনুপাত করা যায় না? তো এখানে হচ্ছে সরল দোলক ২ টা দিয়ে দিছে। দেখো একটা সরল দোলক A, আরেকটা সরল দোলক B। তো একটা অপরটার ৪ গুণ। তো আমরা ধরে নেই যে হচ্ছে এখন দৈর্ঘ্যের কম্প্যারিজন দিয়ে দিছে, সাথে হচ্ছে দোলনকালের। তো এই যে আমরা এই সূত্রটা থেকে কি লিখতে পারি? যেহেতু এখানে অভিকর্ষের কাজ নেই, অভিকর্ষ ত্বরণের, তো আমরা TA এটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে হচ্ছে LA, একটি সরল দোলক A এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক B এর দৈর্ঘ্যের ৪ গুণ। তার মানে এটা হচ্ছে ধরো 4 আর L যেটা B এটা হচ্ছে 1, মানে এর ৪ গুণ এইটা। তাহলে আমরা লিখতে পারি ধরো সমানুপাতিক সম্পর্ক যদি আমরা তুলে দিই, তো TA বাই TB, এটা B, B কিন্তু দেওয়া আছে TB, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যেটা B এর দোলনকাল সেটা হচ্ছে 2 সেকেন্ড, সেটা দেওয়া আছে। এখানে আমাদের সম্পর্ক হচ্ছে LA বাই LB। তো TA বের করতে হবে, তাহলে TA আমরা এই সাইড রাখি, রুট ওভার আমরা ভ্যালুটা বসাই দেই 4/1 ইন্টু টিবি। তো এটা কত আসতেছে 2 অফ টিবি, অর্থাৎ টিবি বলতে এই যে বি এর দোলনকাল, তো এটা হচ্ছে এটাও দেওয়া আছে 2, তো 4 সেকেন্ড। তো এ দোলকের দোলনকাল হবে 4 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখি, সরল দোলক এ এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক বি এর দৈর্ঘ্যের 4 গুণ। আচ্ছা দেখো, যেহেতু এ এর দৈর্ঘ্য বেশি, তাহলে এর দোলনকালটাও কিন্তু বেশি হবে, তাই না? তো দেখো, আমরা এখান থেকেও দেখতে পাচ্তেছি যে এটার দোলনকাল ছিল 2 সেকেন্ড আর এটার দোলনকাল হইলো 4 সেকেন্ড। তো এগুলা এত করার না, শুধু জাস্ট মুখে মুখেই অ্যান্সার করে ফেলতে হবে। তো আমি একটু ডিটেলসে দেখাইলাম। চলো নেক্সটে যাই। আচ্ছা, এতক্ষণ যা ছিল ছিল, ওইগুলা ছিল হচ্ছে স্পন্দন নিয়ে। এখন ওইগুলোর সাথে তরঙ্গের কি সম্পর্ক সেটা কিছুটা অনুধাবন করাচ্ছি এখন। ওইখানে যেগুলা টার্ম ছিল পর্যায়কাল, স্পন্দন, এগুলো এখানেও আছে। এখন তরঙ্গ এই কনসেপ্টটা নিয়ে যদি বলি, আমার এখানে একটা ফটো অ্যাড করা আছে আমার। ওয়েট, দেখাই তোমাদের। আশা করি এগুলা এতক্ষণে তোমরা নিজেরাই অনেক কিছু জানো। আচ্ছা থামো, এটা আমি ফ্রেশ একটা পেজে অ্যাড করি। ওকে। আচ্ছা, তো তরঙ্গ হচ্ছে তোমার দুই প্রকার। একটা হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গ আর একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তো আমরা এই অধ্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ নিয়ে। আর সম্ভবত নবম অধ্যায়ে তোমাদের আলোক চুম্বকীয় তরঙ্গ, সরি, তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, যে তোমার হচ্ছে ওয়েভটা ওইটা হচ্ছে তোমার নবম অধ্যায়ে আছে। তো আমরা যে অধ্যায়ের পর সেটাতে থাকি। তো যান্ত্রিক তরঙ্গ আর আলোক চুম্বকীয় তরঙ্গর মধ্যে পার্থক্য হচ্ছে যে যান্ত্রিক তরঙ্গে তোমার একটা মাধ্যমের প্রয়োজন হবে। তো তরঙ্গ আমরা প্রথমে দেখে নেই যে এই যে ঢেউ, এই ঢেউটাই হচ্ছে তরঙ্গ। এখন এটা আবার অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, এই দুইটা তরঙ্গ হয়। এখন আমরা এখানে দেখি যে আচ্ছা, না না না, এখানেই দেখো, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ হওয়ার জন্য আর অনুদৈর্ঘ্যর ভিতর পার্থক্য কি? এইটা সংকোচন আর প্রসারণের মাধ্যমে সামনে অগ্রসর হয়। এটা একটা মানে এটা একটা বেসিক পার্থক্য। কিন্তু আমরা যদি হচ্ছে কোণের কথা চিন্তা করি, অর্থাৎ এই যে তরঙ্গটা, এইটার দিক হচ্ছে, ওইটা আমি কালারটা চেঞ্জ করে নেই, এই তরঙ্গটা
সামনে অগ্রসর হচ্ছে, কিন্তু এর কণাগুলো কম্পন হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে, ২ দিকেই হইতে পারে। অর্থাৎ এটার এই ক মানে তো ওয়েভটা যেদিকে যাচ্ছে, তরঙ্গটা যেদিকে যাচ্ছে, কিন্তু এর কণাগুলোর কম্পন সেদিকে না। কণাগুলোর কম্পন আ লম্বভাবে। তো এই জন্যই মূলত এটা হচ্ছে এদের মধ্যবর্তী যে কোণ হয় সেটা হয় 90 ডিগ্রি, এবং এই ধরনের যে তরঙ্গ সেগুলাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গ বেসিক্যালি ২ প্রকার। তার ভিতরে একটা অনুপ্রস্থ, আর এই যে দেখো এটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এখন কেন অনুদৈর্ঘ্য? এইখানে যে স্পন্দনটা হয়, এগুলো যখন এই কণাগুলো যখন অসিলেশন করে তখন আ এখানে দেখো সংকোচন, এই অংশটুকু সংকোচন হয়ে আছে। আবার এই অংশটুকু প্রসারিত হয়ে আছে। আবার এই অংশটুকু সংকুচিত, এটা প্রসারিত। কিন্তু এই কণাগুলা যে যখন স্পন্দিত হচ্ছে, তখন এই কণাগুলা এই ওয়েভটা এদিকে যাচ্ছে, আবার এই কণাগুলাও এইদিকেই স্পন্দন হচ্ছে। অর্থাৎ এদের যাওয়া মানে ওয়েভটা যেদিকে অগ্রসর হচ্ছে, কণাগুলাও সেদিকেই অগ্রসর হচ্ছে। আর এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। এরা সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে। এই কারণে এটা হচ্ছে, এদেরকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা যদি এক্সাম্পলের কথা চিন্তা করি, অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে ওই যে পানির ঢেউ, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আসলে আমরা তরঙ্গের এত ভিতরে ঢুকে গেছি, কিন্তু তরঙ্গ কি এটাই এখনো বলা হয়নি। দুঃখিত ব্যাপারটার জন্য। তরঙ্গ বেসিক্যালি হচ্ছে শক্তি স্থানান্তরের একটা, যেকোনো একটা মাধ্যমে শক্তি স্থানান্তর করার একটি প্রক্রিয়া। মানে এই শক্তি স্থানান্তরের মাধ্যমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মাধ্যমের কণাগুলা যে যার অবস্থানে থাকবে, কিন্তু জাস্ট একটা শক্তি কম্পনের মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছে। তো এগুলাকে আরো ভিজুয়ালাইজ করার জন্য হচ্ছে ইউটিউবে ছোট ছোট ক্লিপ আছে, যে ওয়েভ কিভাবে অসিলেট করে, এই জিনিসগুলো নিজেরা দেখবা। তো তরঙ্গ যে শক্তিটা ট্রান্সফার করতেছে এই রিলেটেড খুব বেশি আলোচনা নাই। তো আমরা যেহেতু লাস্ট মোমেন্ট মানে এক্সামের জন্যই শুধু দেখতেছি, তো সেক্ষেত্রে আমাদের যা যা লাগবে আমি শুধু সেগুলাই আলোচনা করব। তো আলোচনা কঠিন লাগলে সেটাও জানাবা। তো আমরা যেটা দেখলাম যে যদি মাধ্যমের কণাগুলা দিক এবং ওয়েভের দিক দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেটা অনুপ্রস্থ তরঙ্গ। আর যদি হচ্ছে যেদিকে ওয়েভ অগ্রসর হচ্ছে এবং সেই মাধ্যমের যে কণাগুলো সেগুলোও যদি ওই দিকেই অগ্রসর হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, এবং এই 0 ডিগ্রি হইলে সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং আমরা যে কথা বলি, তো সামনাসামনি অবশ্যই, কারণ আমি যে হচ্ছে এই মাইক ব্যবহার করে তোমাদের আহ, কাছে পর্যন্ত যে শব্দ পৌঁছাচ্ছে, এটা কিন্তু আবার হচ্ছে যান্ত্রিক তরঙ্গ না। এটা ওই ইলেকট্রোম্যাগনেটিজম ওয়েভ ওই ওই সেক্টরে চলে যাবে। এমনি সামনাসামনি তোমার ফ্রেন্ড বা যে কোনো শব্দ আমরা যখন শুনি, মানে মাইকের মাধ্যমে যেভাবে যাচ্ছে রেডিও কানেকশন, সেইটা আলাদা। সেইটা আলাদা, কিন্তু মাইক থেকে তোমরা যে স্পিকারের মাধ্যমে তোমাদের কানে যে শব্দগুলো যাচ্ছে সেটা আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং এটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়। তো আমরা তরঙ্গ বিষয়ে বেসিক আইডিয়া পাইলাম আশা করি। তো এটা আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গ নিলাম। তো এখন এখান থেকে আমাদের কিছু জিনিস জানতে হবে, যে কোনটার পরিচয় কি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এখন এটা একটা সাম্য অবস্থান। অর্থাৎ একটা এই সাম্য অবস্থান থেকে তরঙ্গ সর্বোচ্চ যে অবস্থানে যায়, সেই অবস্থানটুকুকে বলা হয় সেই তরঙ্গের বিস্তার, এবং এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এ হচ্ছে বিস্তার, এবং বিস্তারের সংজ্ঞা যেটা বললাম সেটা মাথায় রাখিও, যে সাম্য অবস্থান থেকে, দেখো তুমি এইখান থেকে যদি কনসিডার করো, এটা এর সাম্য অবস্থান না। মানে একটা মিডল পয়েন্ট, যে পয়েন্ট অনুযায়ী সে মানে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, বা যে পয়েন্টের উপর ভ্যারি করে তার অসিলেশনটা হচ্ছে, ওই পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ অবস্থান পর্যন্ত যে দূরত্ব, এটাকে তার বিস্তার বলতেছে, তরঙ্গটার বিস্তার। তো তরঙ্গর বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন একটা মানে
তরঙ্গর এই কণাটা যে অবস্থা আছে, এই অবস্থাটাকে দশা বলে। সেটা যেকোনো কণার হইতে পারে। মানে আমরা যে এটা একটা রেখার মাধ্যমে দেখাইছি, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা আমরা কণা আকারে কনসিডার করব। তো প্রতিটি কণার তার অবস্থানে যেভাবে আছে, ওইটাই তার দশা। এখন এই সমদশা সম্পন্ন দুটি কণা দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সমদশা কখন হবে? অর্থাৎ এই সাপোজ আমরা কনসিডার করি যে এই কণাটা হচ্ছে এই দিকে অগ্রসর, উপর দিকে অগ্রসর হতে চাচ্ছে। তো এই উপর দিকে অগ্রসর হতে চাচ্ছে এইরকম সেম কণাটা, যেমন ধরো আমি যদি এই কণা কনসিডার করি, এই কিন্তু অত দূর অগ্রসরের দিকে না। আবার এগুলা থেকে আস্তে, 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 আস্তে যদি এই কণাকে চিন্তা করি, তাহলে কি একটা মানে সমদশা হইল? না। এই কণাটা আবার দেখো নিচের দিকে যাচ্ছে। মেইন কথা, সমদশা হইতে হইলে তার দিক এবং অবস্থান একই দিকে হইতে হবে। অবস্থান এটা যেভাবে কনসিডার করতে হবে, দেখো একটা পূর্ণ স্পন্দন কিভাবে, মানে আমরা স্পন্দন যে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে যে স্পন্দন, সরল সন্ধিত স্পন্দন পড়ছি, ওইটা কেমন ছিল? যে আ একটা কণা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক থেকে তোমার হচ্ছে ক্রস করতে হবে। তো এখানে তো একই জায়গা হচ্ছে না। আমরা দেখতেছি এই কোণা এখানে, এই কোণা এখানে। তো সমদশা তো সম্ভব না। আসলে এই অংশটুকুকে কাট করে যদি আমি আবার এইখানে কনসিডার করি, যদিও ধরা যাবে না। কারণ এখানে কিন্তু এনার্জি ট্রান্সফারই হচ্ছে কম্পনের মাধ্যমে। মানে একটা কণা তার পার্শ্ববর্তী কণার মধ্যে কম্পন দিয়ে দিচ্ছে। সেই কম্পনটা ধীরে, 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 ধীরে এভাবে মানে যাচ্ছে এবং এই পথটা নিয়েই আমরা ডিসকাস করতেছি। তো ধরো আমরা কিন্তু এই যে এই অংশ আর এই অংশকে কেটে এনে সাপোজ এইখানে দেখতেছি। তো এই কোণাটা যে অবস্থানে ঠিক তোমার হচ্ছে ঘুরে, 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 ঘুরে যখন হচ্ছে তোমার এই পয়েন্টেই যখন আসবে, মানে মেইন কথা একই পয়েন্ট যখন তৈরি হচ্ছে, ধরো এই পয়েন্টটায়, তখন হচ্ছে এটা এর সমদশা, মানে এই একই পয়েন্টই। কিন্তু এই পয়েন্টটা কি আমরা হচ্ছে এইখানে তো পাচ্ছি না, আমরা পাচ্ছি এই জায়গাতে ওই পয়েন্টটা। তো এক সমদশা সম্পূর্ণ যখন ২ টা কণার মাঝে আমরা দূরত্ব নিব, সেটাকে ওই তরঙ্গটার তরঙ্গদৈর্ঘ্য বলবো। অর্থাৎ আমরা যদি বলি এখানে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এই যে এইখান থেকে এতটুকু। এবং তরঙ্গদৈর্ঘ্য বলা হচ্ছে ল্যামডা দ্বারা। আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্য যদি শুধু এখানেই হতে হবে এমন না। তুমি এই পয়েন্ট নিলা। তাহলে এই পয়েন্টের মতো আবার কোন পয়েন্ট আছে? এই যে এখানে আরেকটা পয়েন্ট আছে। এইটা একটা তরঙ্গদৈর্ঘ্য। সব মানে মানে একই উৎস থেকে উৎপন্ন একটি শব্দের জন্য তরঙ্গদৈর্ঘ্য কিন্তু একই থাকবে। তো এটার তরঙ্গদৈর্ঘ্য এইটা। এইটা এবং এইটা ২ টা কিন্তু একই, সমান সমানই হবে। তো তরঙ্গদৈর্ঘ্য বোঝা গেল। তরঙ্গদৈর্ঘ্য এটাকে বলা হয় ল্যামডা। তো এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। এগুলা পয়েন্ট কিন্তু মনে রাখতেই হবে। বাস এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে তোমার হচ্ছে এমসিকিউ, সিকিউ সবই সলভ করতে পারবে। একটু পরে আমার সাথে তোমরা ডিরেক্ট সলভ করতে পারবা। তো তরঙ্গদৈর্ঘ্য গেল। আচ্ছা, এখানে কম্পাঙ্ক আছে, পর্যায়কাল আছে। আচ্ছা, তো এই তরঙ্গ এখন পর্যায়কাল কি? এই একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে সেটা হচ্ছে এর পর্যায়কাল। তো এইখান থেকে এই পজিশন থেকে ঘুরে, 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 ঘুরে যখন এই পজিশনে আসছে, এই এতটুক পথ অতিক্রম করতে যে সময় লাগছে, এটা হচ্ছে এর পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তো একটি পূর্ণ স্পন্দন দিতে একটি পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেটি হচ্ছে পর্যায়কাল। আচ্ছা, আমি দেখি কত মিনিট হইলো, কারণ 40 মিনিটে ক্লাস শেষ করার কথা। অলরেডি 30 মিনিট হয়ে গেছে, আমি সূত্র থেকে বের হইতে পারিনি। আচ্ছা, আমি আরো দ্রুত পড়ানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে পর্যায়কাল। তো এখন পর্যায়কালের সাথে এখন খুবই যেটা ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, পর্যায়কালের সাথে কম্পাঙ্ক। তো ১ সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন দিতে পারে সেটাই হচ্ছে ওই ওয়েভের জন্য তার কম্পাঙ্ক। আচ্ছা, বারবার ওয়েভ আসতেছে, মানে তরঙ্গ, এই শব্দটা মুখে আসতেছে না। আচ্ছা, তো প্রতি সেকেন্ডে তাহলে আমরা যদি চিন্তা করি যে টি সেকেন্ডে
হয় একটা স্পন্দন। তাহলে ১ সেকেন্ডে হবে 1/t স্পন্দন। তার মানে বোঝা গেল? আর এই ১ সেকেন্ডে যে কয়টা স্পন্দন হয় সেটাকেই কিন্তু আমরা বলি কম্পাঙ্ক। অর্থাৎ পর্যায়কালের সাথে কম্পাঙ্কর সম্পর্ক হচ্ছে t = 1/f। এখন f = 1/t ও লেখা যায়। মানে দুটো একই কথা। তো বেসিক্যালি আরেকবার বলে দিচ্ছি যে টি সেকেন্ড কি? মানে একটা একটা সম্পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আর পর্যায়কাল হচ্ছে টি। তো সেই টি সেকেন্ডে আমাদের স্পন্দন হয় কয়টা? একটা। তাহলে ১ সেকেন্ডে কয়টা হবে? ঐকিক নিয়ম অনুযায়ী 1/t। আর এই ১ সেকেন্ডে যে কয়টা স্পন্দন হয় সেটাকে আবার আমরা বলি কম্পাঙ্ক। তাহলে এই যে কম্পাঙ্ক আর হচ্ছে পর্যায়কালের মধ্যে আমরা একটা সম্পর্ক পাইলাম এবং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এগুলার সাথে যে সম্পর্ক যেটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ আসবে সেটা হচ্ছে এই তরঙ্গের বেগ দিয়ে। তো আমরা কি জানি? s = vt। এই সূত্র তো সবাই জানি যে সমবেগে আ যে বস্তু চলে ওই বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বেগ ইনটু সময়, তাহলে আমরা তার অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাই। তো এইরকম এই সূত্রটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তো v = হবে s/t। এখানে আমরা তরঙ্গের ক্ষেত্রে যে সূত্রটা পাইছি, দেখো আমি সামনে নেক্সট পেজে এড করতেছি। আমরা তরঙ্গের ক্ষেত্রে যে সূত্রটা পাবো v = f * ল্যাম্বডা। আর আমি এখানে কি বললাম? s = vt। এই একটা সূত্র দিয়ে আসলে আমাদের প্রায় এই অধ্যায়ের 90% হয়তোবা কভার হয়ে যায়। তো ঠিক আছে, আমরা এই সূত্রের সাথেই কম্পেয়ার করব যদি আমরা কখনো সূত্র ভুলে যাই। তো v = s/t, এই সূত্র অনুযায়ী কিন্তু তাই হচ্ছে। তো আমাদের এক্ষেত্রে v কি? তরঙ্গ বেগ। ও নরমাল বস্তুর ক্ষেত্রে ছিল শুধু বেগ, এটা তরঙ্গ বেগ। আর আচ্ছা s টা কি? দূরত্ব না? তো আমরা এখানে দূরত্বর জন্য কি পড়ছি? দেখো তো। আমরা এখানে দূরত্বর জন্য পড়ছি হচ্ছে ল্যাম্বডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দাও। আচ্ছা, এখন s/t, এখন 1/t, এই 1/t টাই কি হচ্ছে আমাদের f না? f তো। তাহলে এখানে যেহেতু t আছে, তো এই সূত্র অনুযায়ী এখানে t হওয়ার কথা। তো এখানে যে 1/t আকারে আছে, এটাকে কিন্তু আমরা ডিরেক্ট f লিখতে পারি। এই যে এটা কি বুঝতে পারলা? মানে এখানে হচ্ছে ইন টোটালে 1, মানে সূত্র অনুযায়ী কি লেখার কথা? v = s/t। এখন 1/t মানে কি? আমরা কি জানলাম? কম্পাঙ্ক। তো এই যে ডিরেক্ট লিখে দিলাম। মানে কখনো যদি সূত্র ভুলে যাও v = f * ল্যাম্বডা, তখন এইভাবে এই s = vt থেকেও কম্পেয়ার করে ফিরে আসতে পারো মেইন সূত্রতে। তো এটা হচ্ছে তরঙ্গ বেগ, এটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা, আর f হচ্ছে তরঙ্গের যে কম্পাঙ্ক। আচ্ছা, এগুলার এককও ইম্পর্টেন্ট। তো বেগের ক্ষেত্রে তো মিটার পার সেকেন্ড, এটা নিয়ে সমস্যা নেই। দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার। আর আচ্ছা, এখানে যেহেতু মিটার পার সেকেন্ড লিখছে, এটাতে মিল করতে কি? তাহলে পার সেকেন্ডই হবে। মিটার ইনটু পার সেকেন্ড, তাহলেই তো মিটার পার সেকেন্ড। কিন্তু এটার আরো একক আছে, সেটা হচ্ছে হার্জ। তো এই হার্জ এককটাও আসে। হার্জও যে কথা, পার সেকেন্ডও একই কথা। তো আচ্ছা, আমরা এখানেও দেখলাম কয় ধরনের তরঙ্গ হয়। আচ্ছা, এখানের ক্ষেত্রে তোমরা বলো তো যে হচ্ছে, থামো, মুছে নেই। মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে হচ্ছে তাইলে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পাবো? এখানেও, এখানে তো হচ্ছে তোমার যেমন ধরো এই যে দেখো, সমদশা সম্পন্ন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুই পয়েন্ট সেম। তো এটা হচ্ছে এটা ল্যামডা। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? দেখো এখানে যতটুক হচ্ছে যে পয়েন্ট থেকে সংকোচন, যে সংকোচনের যে পয়েন্ট থেকে নিছে, সেম ওই রকম আরেকটা পয়েন্টের যে সংকোচন, এতটুক দূরত্ব হচ্ছে ল্যামডা। এটা কিন্তু হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রে, যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। তো প্রশ্নে কিন্তু এইভাবেও দিয়ে দেবে যে যে এরকম এরকম এরকম, আবার তারপরে এরকম এরকম দিয়ে দিবে। অর্থাৎ এখানে সংকোচন, থামো, এই যে এটা হচ্ছে সংকোচন, আবার এরকম প্রসারণ। তো এই যে এই দূরত্ব থেকে এই দূরত্ব, এটা হচ্ছে এটার ক্ষেত্রে ল্যামডা। মানে আমাদের প্রশ্ন থেকেও অনেক সময় বের করে নিতে হবে তরঙ্গ দৈর্ঘ্য।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট সম্পর্ক সেটা হচ্ছে বাতাসে আমরা তো অলরেডি বুঝলাম যে শব্দ, আমরা যে শব্দটা শুনি এটাও কিন্তু তরঙ্গ আকারে আসে। সেই তরঙ্গটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। রিলেট করতে পারতেছো কিনা জানি না। তো আর পানিতে আমরা যে ঢেউ দেখি, ঢেউয়ে মানে আমরা কোনো একটা ঢিল যদি নিক্ষেপ করি, যে একটা মানে সার্কেল আকারে চতুর্দিকে ছড়ে যায়, তো এই জিনিসটা কিন্তু হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ ওই ঢিল ছোড়ার কারণে যে শক্তিটুকু এখানে প্রয়োগ হয়েছে, ওইটা যে ওয়েতে ছড়াচ্ছে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর আমরা যে কথা শুনি বা শব্দ তরঙ্গ যেটা, সেটা হচ্ছে এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এটার সাথে এখন একজন খুবই হাই টেম্পারেচারে কথা বলবে, মানে হাই টেম্পারেচার যে এলাকাতে আছে ওইখানে কথা বলবে, আর কেউ যদি নিম্ন তাপমাত্রার কোনো এরিয়াতে কথা বলে, দুটার মাঝে পার্থক্য হবে। একই শব্দ উৎপন্ন করবে কিন্তু ওই শব্দর যে বেগ সেটা টেম্পারেচারের উপর ভ্যারি করে। তো সেটা কিভাবে ভ্যারি করে? আহ, বেগ, এটা হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, খুবই মানে খুবই। এমসিকিউ এ তো আসবেই, সিকিউ করতে প্রায়শই লাগবে। কেননা ওই স্থানের তাপমাত্রা দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী আমাদের ওইখানে শব্দের বেগ কত হইতে পারে এটা বের করে নিতে হবে। তো ভি হচ্ছে বাতাসে শব্দের বেগ, আর টি হচ্ছে তাপমাত্রা, এবং তাপমাত্রাটা অবশ্যই কেলভিনে ট্রান্সফার করে নিবা। সেলসিয়াস দেয়া থাকতে পারে, এবং সেটার জন্য যে সাধারণ মানে তাপমাত্রা যে অধ্যায় আছে ওখানে জানার কথা, যে ধরো সাপোজ 5 ডিগ্রি সেলসিয়াস থাকলো, এটা ইকুয়াল কত কেলভিন? কিছু না, জাস্ট 273 দিয়ে যোগ করে দিবা। এখন এটা কেন 273 দিয়ে যোগ করা হইলো, এই জিনিস এই অধ্যায়ের না, যে অধ্যায়ে আমি সেই অধ্যায়ে দেখাই দিব। আহ, মানে তাপমাত্রার স্কেলের পার্থক্যর জন্য শুধু আপাতত এটা মনে রাখো, প্রশ্নে থাকবে সেলসিয়াসে, তোমাকে হচ্ছে সেটা কেলভিন স্কেলে মানে কত তাপমাত্রা হয় তত তাপমাত্রাতে পার করতে হবে, তারপরে ম্যাথগুলো সলভ করতে হবে। ত্বরণ, বেগ, সময় ও প্রতিধ্বনি, এই রিলেটেড যে সূত্রটা সেটা হচ্ছে 2D ইকুয়াল ভিটি। আচ্ছা, প্রতিধ্বনি, প্রতিধ্বনি অর্থাৎ আমরা একটা শব্দ করব, সেটা কোনো একটা প্রতিবন্ধকের সাথে বাধা পেয়ে আবার ফিরে এসে ওই শব্দটা আমাদের কানে যখন আমরা শুনতে পাই সেটাকেই বলি প্রতিধ্বনি। তো প্রতিধ্বনির ক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করতে হচ্ছে? ধরো একজন সোর্স যে শব্দ উৎপন্ন করতেছে এবং তার সামনে কোনো একটা প্রতিবন্ধক থাকতে হবে, ধরে নিলাম এটা একটা পাহাড়। তো আমি না, মানে যে কেউ শব্দ উৎপন্ন করলো, সেই শব্দটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব গিয়ে সেটা আবার বাধা পেয়ে আবার সেম আমার কাছে ফিরে আসলো। এই জিনিসটা হচ্ছে তোমার প্রতিধ্বনি, তখন আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। কিন্তু এখানে কি কি বিষয়ে কনসিডার করতে হচ্ছে, যে এই প্রতিধ্বনি শোনার জন্য তোমার হচ্ছে আমাদের যে বডি মেকানিজম, এখানে হচ্ছে তোমার ধরো 0.1 সেকেন্ড পর্যন্ত যে শব্দটা আমরা উৎপন্ন করলাম সেটা রেস্ট থেকেই যায়, বা যে শব্দটা আমরা শুনলাম সেই শব্দটা 0.1 সেকেন্ড পর্যন্ত ওই একই শব্দর যদি আবার আসে সেটা কিন্তু আমরা আবার রিপিট শুনতে পাবো না। তো এর চেয়ে বেশি সময় পরে যখনই আসবে তখন আমরা সেই শব্দটা আবার শুনতে পাবো। তো তার মানে আমাদের প্রতিধ্বনি শুনতে হইলে ন্যূনতম 0.1 সেকেন্ড পর শব্দটা ফিরে আসতে হবে আমাদের কাছে। তো এখন ফিরে আসার জন্য মানে আমাদেরকে যেভাবে ম্যাথগুলো দেয়া থাকবে, যে একটা ধরো ডি দূরত্বে পাহাড় আছে, তো প্রতিধ্বনি শোনার জন্য কি বললাম, আবার শব্দটা ফিরে আসা লাগবে না। তার মানে এই শব্দটাকে টোটাল কত ডিস্টেন্স কভার করতে হবে, প্রথমে ডি, আবার ফিরে আসার জন্য ডি, তার মানে দুইটা ডি তে 2D। তো এই 2D পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। আমরা নর্মালি কি জানি, এস ইকুয়াল ভিটি। তুমি এই সূত্র দিয়েও করতে পারো, এস কি মানে অতিক্রান্ত দূরত্ব, তো এর অতিক্রান্ত দূরত্ব কি 2D না? তো 2D ইকুয়াল ভিটি। মানে এটা কিন্তু আমরা সবই একদম নর্মাল যে গতির সূত্র সেটাই অ্যাপ্লাই করতেছি। তো ভি কি, শব্দের বেগ, আর টি হচ্ছে সময়, এই যে এগুলো এখানে লেখা আছে। তো এগুলোর একক তোমরা জানো। তো আমরা এই রিলেটেড এখন সূত্র আশা করি শেষ। ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে। আচ্ছা, আমরা যে বিস্তার পড়লাম না, যে একটা তরঙ্গ, এই যে ধরো একটা তরঙ্গ গেছে, এই তরঙ্গ সর্বোচ্চ মানে সাম্য অবস্থান থেকে এই যে বিস্তার, এটার সাথে আবার শব্দের যে শক্তি অর্থাৎ তীব্রতা, এটার একটা সম্পর্ক আছে।
এটা হচ্ছে I সমানুপাতিক A স্কয়ার। এখন যখনই তোমার এই সমানুপাতিক সম্পর্কগুলো আমরা পাই, সেখানেই মেইনলি ম্যাথ থাকবে ধরো তুলনা করে যে একটা উৎসের শব্দের তীব্রতা আরেকটার সাথে মানে বিস্তারের সাথে কেমন সম্পর্ক। বুঝতে পারতেছো তো? তো এগুলা কনভার্সন জানতে হবে। আর তোমরা যদি এইরকম কনভার্সনের সমস্যা হয়, সিম্পল এই তুমি ধরো তোমার সূত্রটা জানো, কিন্তু তুমি এই অংশটুকু অনুপাত যে সমান হয়, এইটা তুমি বের করতে বারবার ভয় খাচ্ছ বা এটা তোমার মনে রাখতে হচ্ছে বারবার ভিন্ন ভিন্ন সূত্রের জন্য। যদি এইরকমও নিজের অবস্থা হয়, অবশ্যই আমার সাথে ফ্রিলি শেয়ার করবা। আমি বেসিক ধরো 15-20 মিনিট ম্যাথমেটিক্যাল আমাদের ফিজিক্সের যে সূত্রগুলা এরকম সিম্পল কনভার্সন করলেই হয়ে যায়, বা গ্রাফ দেখে অ্যান্সার করতে হয়। তো অনেক কিছু জানা থাকলেও আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল কনভার্সন সিম্পল কিছু জিনিস না জানা থাকার কারণে কিন্তু অনেক কিছু অ্যান্সার করতে পারি না। তো এরকম সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা, আমাদের সূত্র দেখা শেষ। তো শব্দের তীব্রতার ক্ষেত্রে তীব্রতাই কিন্তু আবার এর শক্তি। তো ২ টাই লেখা থাকতে পারে। আর এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। অ্যা হয়তোবা একক এগুলা লাগবে না, কিন্তু এই সূত্রটা খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ বা খ নাম্বারে সাধারণত আসে না। মানে এমসিকিউ এ সবচেয়ে বেশি আসে আরকি। অনেক সময় ঘ নাম্বারে আসে আবার। আচ্ছা, যে প্রশ্ন খ তে আসে না সেটা ঘ তে আসে। কিভাবে আসে? এই যে এই সূত্রের জন্য আসে। তো চলো আমরা কিছু প্র্যাকটিস করি। আচ্ছা, থামো। এসএসসি। আচ্ছা, তোমাদের জন্য আজকে আমি এটা মানে সি ক্যাম স্ক্যানার দিয়ে নিছি। তো এখনো আমি এমসিকিউ সলভ করিনি, মানে আমি প্রশ্নগুলোও দেখিনি। জাস্ট তোমাদের সাথে আমি এসএসসি 21 ব্যাচ, তো এতদিন ধরে এই ধরনের কোনো প্রবলেম সলভ করিনি। তো তোমাদের সাথে যদি আমিও জাস্ট সূত্র দেখার পরেই প্রবলেম সলভ করতে পারি, হয়তোবা উপরের ক্লাস হওয়াতে তোমাদের চেয়ে একটু বেশি আইডিয়া থাকবে, কিন্তু ধরে নাও এই অধ্যায়ে তোমাদের যে অবস্থা আমারও সেম অবস্থা। তো সেইখান থেকে আমরা এখন কুইক এমসিকিউ সলভ করে কিছু সিকিউ দেখবো, অর্থাৎ এক ক্লাসে পুরো অধ্যায়টা কভার করব, ঠিক আছে? তো আচ্ছা, আরো একটু জুম করে নেই। এগুলো সব বোর্ডে আসা, হ্যাঁ, এই যে ঢাকা বোর্ড 20-এ আসা। তো আচ্ছা, এখানে একটা অনুপস্থ তরঙ্গের তোমার গ্রাফ দেওয়া আছে। এখানে চাইছে চিত্র অনুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত, সময় দেয়া আছে। তো সময় দেওয়া কি আছে যে 2 সেকেন্ডে একটা তরঙ্গ পূর্ণ স্পন্দন কমপ্লিট হচ্ছে। তো এর পর্যায়কাল কত তাহলে? টি ইকুয়াল 2 সেকেন্ড, হ্যাঁ। তাহলে কম্পাঙ্ক কি এফ না? এফ মানে কি 1/t। তাহলে 1/2 মানে কি 0.5 অপশনে থাকলে এই যে এটাই কারেক্ট, 0.5। তো ঠিক আছে, আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে যে আলো হচ্ছে, আচ্ছা, আলো কিন্তু তোমার হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে। তো এটাও, আর আমরা কি পড়লাম? অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম দরকার, অনুপ্রস্থর ক্ষেত্রে, মানে এগুলো তো যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ তো অপশনেই আছে। তো এইগুলো একটাও হবে না। তার মানে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু কেন, সেটার এক্সপ্লেনেশনও পরে পরে আমরা জানবো। আচ্ছা, 3 নাম্বার এমসিকিউ কি বলছে? শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়লে শব্দের তীব্রতা কত গুণ বাড়বে? আচ্ছা, আমরা লাস্ট সূত্রটা কি বললাম? আই সমানুপাতিক এ স্কোয়ার। দেখো তো, এখন আমরা যদি দেখি যে শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়লে, বিস্তার কি এ না, এটা 3 গুণ বাড়াও, তার মানে 3 স্কোয়ার, তার মানে 9। অর্থাৎ আই কি হচ্ছে 9 গুণ বাড়তেছে না। অ্যান্সার হবে ঘ। কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়? আসলে তোমাদের অধ্যায়ে আমি একবার রিডিং পড়ছিলাম। তো তখন পড়ার পরে এগুলো হচ্ছে সিম্পল টপিক ছিল লাস্টের দিকে। তো এগুলো তোমরা পড়লেও দেখতে পারবা। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়, এখানে দেখো তীব্রতা ওর একটা বৈশিষ্ট্য সুরযুক্ত শব্দের। দশা এটা এর বৈশিষ্ট্য না। টিম্বার বা জাতি, তীক্ষ্ণতা, এগুলো সবই ওর বৈশিষ্ট্য, কিন্তু এই দশা কিন্তু এর বৈশিষ্ট্য না। দশা যে কোনো তরঙ্গের জন্যই থাকবে, মানে তরঙ্গের যে কোনো কণা অবস্থানরত যে অবস্থা ওইটাই ওর দশা। তো এটা তো তোমার হচ্ছে সুরযুক্ত কোনো শব্দের বৈশিষ্ট্য না। তো নেক্সটে 5 নাম্বারে আসি। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি রূপ পরিবর্তন হবে? তরঙ্গ হচ্ছে, ঠিক আছে, পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্ক কি হবে? দেখো তো, পর্যায়কালের সাথে কম্পাঙ্ক সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ পর্যায়কাল যদি বাড়ে, পর্যায়কাল বাড়লে কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক যদি হচ্ছে তোমার কমে পর্যায়কাল বাড়বে। তাহলে এখানে কি হচ্ছে?
পর্যায়কাল বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি কম্পাঙ্ক কি কমে যাবে? এই যে হয়ে গেল। একটি শব্দ তরঙ্গ বিস্তারের কত গুণ বাড়লে এর শক্তি 9 গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, বিস্তার কত গুণ বাড়লে এর শক্তি 9 গুণ বৃদ্ধি পাবে? এই যে কিছুক্ষণ আগে এই এমসিকিউটা করলাম না, এইটার জাস্ট উল্টা এমসিকিউ এটা। দেখো, এক্ষেত্রে তোমার হচ্ছে বিস্তার কত গুণ বাড়াইতে হবে। তো বিস্তার কত গুণ? 3 গুণ বাড়াইলেই তো হচ্ছে তোমার তীব্রতা বা শক্তি 9 গুণ বেড়ে যায়। তো তুমি এটাকে এইভাবে লিখতে পারো। এটা যেহেতু সমানুপাতিক a স্কয়ার আছে, তুমি এইভাবেও কনসিডার করতে পারো যে a সমানুপাতিক রুট ওভার i। যদিও সমানুপাতিক চিহ্ন এভাবে উল্টে দেওয়া মানে একটাকে অপর পাশে এটা লেখা ঠিক না, তবে এমসিকিউ এর ক্ষেত্রে লিখো, সমস্যা নেই। তো এটাকে হচ্ছে তোমার আমাদের 9 গুণ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? সরি, মানে এইটার ভ্যালু তোমার মেইনলি এখানে তরঙ্গের বিস্তার কত গুণ। আচ্ছা, বিস্তার যদি আমরা হচ্ছে আহ এর শক্তি 9 গুণ বৃদ্ধি পাবে। থামো তো, একটি তরঙ্গের বিস্তার কত গুণ বাড়ালে, আচ্ছা বিস্তার বাড়াতে হচ্ছে তাহলে শক্তি 9 গুণ হবে। বিস্তার 3 গুণ বাড়ালেই হচ্ছে, এই সূত্র দিয়েই হচ্ছে। আমি উল্টাটা ভাবছিলাম যে তরঙ্গর যে শক্তি সেটা বাড়ানোর কথা বলতেছিল। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। মানে আশা করি বুঝতে পারছো হয়তোবা। আমারই প্রশ্নপত্রে ভুল হওয়ার কারণে উল্টাপাল্টা লাগতে পারে, আমি আরেকবার দেখাই দিচ্ছি। তরঙ্গের বিস্তার কত গুণ বাড়লে শক্তি 9 গুণ হবে? দেখো, বিস্তার যদি আমরা 3 গুণ বাড়াই তাহলে কিন্তু তোমার হচ্ছে এই যে শক্তি সেটা কিন্তু 9 গুণ হয়ে যাচ্ছে, তো 3 গুণ। তো বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটা? এগুলো তোমার হচ্ছে এমনি এমসিকিউ, যে তোমার বইয়ে রিডিং পড়লে হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে হারমোনিয়াম। মানে হারমোনিয়ামে হচ্ছে তোমার যে বাতাসের মাধ্যমেই তো, বাকিগুলা বেহালা হবে কিনা আমি জানি না। তো হারমোনিয়াম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তোমরা দেখে নিও। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? তো যার যে মাধ্যমের ঘনত্ব বেশি হবে সেই মাধ্যমে সবচেয়ে দ্রুত শব্দ যাবে, তো হীরা। এগুলা লোহা, পারদ বা হাইড্রোজেন, এগুলাতে হীরার ঘনত্ব বেশি, তো হীরার মাধ্যমেই যাবে। কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়? যান্ত্রিক তরঙ্গ। কেননা যান্ত্রিক তরঙ্গই হচ্ছে শব্দ তরঙ্গ, তো ওইটাই তো আমাদের শ্রবণ অনুভূতি সৃষ্টি করে, তাই না? শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? ওই যে একটা টপিক পড়াইলাম প্রতিধ্বনি শোনার জন্য, তো ওইটাই হচ্ছে শব্দা অনুভূতির স্থায়িত্বকাল, মানে 0.1 সেকেন্ড পর্যন্ত ওইটা রেস্ট থেকে যায়। শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত? তো এটা, ও আচ্ছা, শূন্য মাধ্যম। দেখো, শব্দ কি যান্ত্রিক তরঙ্গ না? এটা কিন্তু কোনো মাধ্যম ছাড়া তোমার চলাচল করতে পারে না। মানে তুমি ভ্যাকিউম কোনো জায়গাতে যেখানে ধরো কোনো এয়ার নাই, মানে তুমি যদি স্পেসে যাও, সাপোজ স্পেসে যাও, তো কোনো কারণে ধরো তুমি জীবিত আছো, মানে স্পেসে জীবিত আছো, তো তুমি সামনে যার সাথেই কথা বলো না কেন, এখানে কিন্তু কোনো শব্দ তার কান পর্যন্ত, মানে তুমি সাউন্ড করবা বাট সেটা যে পৌঁছাবে তার কাছে, তার কোনো মাধ্যম না থাকার কারণে সে কিন্তু শুধু তোমার মুখ নড়ানোটাই দেখবে। তো শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্কের মাত্রা কত? কম্পাঙ্ক কি? F=1/t। তো এটার মাত্রা কি? T−1। এই যে, কোন রং এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট? তো এই যে বেনি, আসহ, কলা, এটার ক্ষেত্রে যেটা তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু হচ্ছে তোমার যত এদিকে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। বেনি, আসহ, কলা বলতে যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন দেখি তরঙ্গ দৈর্ঘ্য ছোট চাইছে, তার মানে এই দিক থেকে যেটা সবার আগে, এখানে বেগুনি নাই, তাহলে নীল আছে, এই যে নীল। স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলে? মানে স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থা হচ্ছে দশা। তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয়? বল। ও সরি, বল না, শক্তি। এভাবে একটু কেয়ারফুল থাকে, ঠাস করে দেখে আমার মতো দিতে নিয়ে, ধরো এটা দিতে নিলেই তো কাটা হয়ে যায় তো এমসিকিউটা। নিচের কোনটি অনুপস্থ তরঙ্গ? অনুপস্থর ক্ষেত্রে কিন্তু তোমাদের উদাহরণ বলছিলাম যে ঢেউ, তো সমুদ্রের ঢেউ। বাকিগুলোও দেখো, সূর্যরশ্মি এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, শব্দ তরঙ্গ এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, বেতার তরঙ্গ এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সমুদ্রের ঢেউ মনে রাখো, এই এক্সাম্পল একটা মনে রাখলেই হবে। আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে শব্দ তরঙ্গ এটা মনে রাখলেই হবে, কারণ এটা যেহেতু আসছে ওইটাও আসতে পারে। পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার, একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেন্টিমিটার?
তো তরঙ্গ শীর্ষের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে তোমার হচ্ছে তরঙ্গ শীর্ষ ও পরবর্তী, আচ্ছা 2 সেন্টিমিটারই হবে। তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার, তো তরঙ্গ উম, পরবর্তী, আচ্ছা এটা তোমরা তারপরেও দেখে নিও। বাট আচ্ছা আমি এখানে যেহেতু সলভ আছে এটা আমি দেখি 17-র গ, তার মানে এটা ভুল হয়েছে। তরঙ্গ শীর্ষের যদি চিন্তা করি এটা হচ্ছে 2 সেন্টিমিটার। ও আচ্ছা, একটা সম্পূর্ণ ওয়েভ, মানে এটার যদি ওয়েভ লেন্থই তোমার হচ্ছে 2 সেন্টিমিটার হয়, তাহলে একটা তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাত এটা কি একটা হাফ অংশ বোঝায়? তো হাফ অংশ হইলে এটার হাফ কত হবে? 1 সেন্টিমিটার। তো এটা হবে, সরি এটার জন্য। আচ্ছা, বাতাসে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য এত হলে পর্যায়কাল কত? তো পর্যায়কাল চাইছে, ভি ইকুয়াল আমরা জানি এফ ল্যামডা। তো এখানে আমাদের বেগ দেওয়া আছে, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা তো সূত্র জানি এটা, তো এফ কে কনভার্ট করে 1/t লিখতে পারি, 1/t ইন্টু ল্যামডা। তো টি এই সাইডে চলে যদি আসে, অর্থাৎ আমি, আচ্ছা আবার সুন্দর করে ফ্রেশ করে লিখতেছি। আচ্ছা তোমরা কিন্তু এমসিকিউ গুলো সবই প্র্যাকটিস করবে, আমি তোমাদের দেখাই দিচ্ছি যাতে ইজি হয়। তো ভি ইকুয়াল এফ ইন্টু ল্যামডা, এখন আমাদের চাইছে হচ্ছে পর্যায়কাল, সেখানে বেগ দেওয়া আছে আবার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। কিন্তু এই যে এককটা খেয়াল করিও, হ্যাঁ, তরঙ্গ এটা যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, আমাদের কিন্তু এটা মিটারে বের করে নিতে হবে। তো আমরা এই সূত্রটাকে কি লিখতে পারি? 1/t ইন্টু ল্যামডা। দেখো ঘুরে ফিরে একই সূত্র, টি এই সাইডে দাও যেহেতু টি বের করতে হচ্ছে, আর ভি তাইলে ল্যামডা বাই ভি। তো এটাতে মান বসায় দাও, যে 1250 মানে কি 12.5 মিটার, ডিভাইডেড বাই তোমার হচ্ছে 350। তো এটা যেহেতু বোঝাই যাচ্ছে, এটা মোস্ট প্রবাবলি এইটা হবে অ্যান্সার। মানে আর এটা তো বড় হওয়া সম্ভবই না, একের চেয়ে বড় তো মান হবেই না, তার মানে এই দুইটা বাদ। মানে ক্যালকুলেটর তো তোমাদের কাছে থাকবেই। আচ্ছা আমি হিসাবই করতেছি, এটাও হওয়ার সম্ভাবনা নাই, কারণ 350 দিয়ে 12.5 মিলতেছে না তো। ওকে, এটার অ্যান্সার হচ্ছে তোমার ওই ঘ নাম্বারই। আচ্ছা, শব্দের তীব্রতা আই এবং তরঙ্গের বিস্তার এ হলে নিচের কোনটি সঠিক? তো আই সমানুপাতিক আমরা জানি এ স্কোয়ার। তো এখানে এখন দেখি, আহ, এ এটা না, এ এই যে এটাই হয়ে যাবে, দেখো এ তাহলে সমানুপাতিক √আই। এই যে এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা অ্যান্সার। নিচের কোনটিতে শব্দের বেগ বেশি? বায়ু এটা হবে না, পানি হবে না, তো রূপা, না রূপার চেয়ে লোহা বেশি ইয়া। কারণ আমি শুরুতে অপশন লোহা দেখছি দেখে এগুলো কিন্তু ক্রস করছি, এগুলো কিন্তু শুরুতে মানে প্রথম দেখাতে তো মানে ঘনত্ব যার বেশি হবে শব্দের বেগ সেখানে বেশি। নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম? আচ্ছা এগুলা তোমার হচ্ছে দেখতেছো যে সব মানে একই রিলেটেড এমসিকিউ আসতেছে, তো তোমরা করেও দেখি এখানে কি বলতেছে। এখানে 24, কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কিরূপ? ব্যস্তানুপাতিক, মানে এফ ইকুয়াল 1/t। এই ঘুরে ফিরে এগুলাই, কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক এগুলা কিন্তু অ্যাটলিস্ট এখন জানার কথা। এখানে কি বলতেছে, যেহেতু একটা চিত্র দিয়ে দিছে এটাও করি। স্পন্দনের নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য? আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য কি বলছেন? সমদশা সম্পূর্ণ দুইটা বিন্দুর মাঝখানে যে দূরত্ব সেটাই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য কোনটা দেখো, পি, পি আর, না এটা সমদশা না, এটা হবে না, এটা বাদ। পি কিউ, পি কিউ এটাও সমদশা না, এটাও বাদ। পি প্রাইম কিউ প্রাইম, পি প্রাইম কিউ প্রাইম, না এটাও সমদশা হইলো না, এটাও বাদ। পি পি প্রাইম, এই যে পি আর পি, এই দেখো এটা সমদশা সম্পূর্ণ, মানে এখান থেকে এটা নিচে নামতেছে, এটা এখান থেকেও এটা নিচে নামতেছে, এই যে পি, এটা। তো এভাবে দেখো সবই করিও। আমি আম, একটা এমসিকিউ ভুল করছিলাম, সেটা হচ্ছে 17 নাম্বার। তা আমি কিন্তু তোমাদের সাথে ফার্স্ট টাইম করলাম এটা, মানে এত অনেক দিন পরে, আমি এসএসসি ব্যাচ 21, আর এটা মেইনলি ক্লাস নিচ্ছি এসএসসি 26 ব্যাচের জন্য, যদি কারো উপকারে আসে। আচ্ছা আমরা এখন কিছু সিকিউ সলভ করি শর্ট টাইমে।
হুম, আচ্ছা আমরা কিন্তু টোটাল যা যা সূত্র দেখছি সেগুলা সূত্র আইডিয়া থাকা লাগবে বা মুখস্থ থাকা লাগবে অ্যাটলিস্ট, মানে এই অধ্যায়ে সূত্র তো সবচেয়ে কম এবং কনসেপ্টও সবচেয়ে কম। মানে আমরা ওই যে এক আদিকালে সূত্র শিখছি এস ইকুয়াল ভিটি, ধরে নিতে পারো অধ্যায়ের 90% এটা দিয়ে। তো ঠিক আছে, শুরু করি, ওগুলা এক্সট্রা কথা না বলি। দেখো, প্রথম যখন একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, মানে চিত্র দেওয়া থাকবে, সেটা ভালো মতো সব দিকে লক্ষ্য রাখবা। তারপরে যে উদ্দীপকের যে তথ্যগুলা দেওয়া আছে এগুলা লক্ষ্য রাখা জরুরি। মানে চিত্র কেন ভালোভাবে দেখতে বললাম, কারণ আমি যখন গাইডে প্রবলেমগুলা দেখলাম, তো এখানে দেখা যাবে যে খুব সাইডে এক জায়গায় ছোট করে ধরো টেম্পারেচার লেখা, যে ধরো 21 ডিগ্রি, ঠিক আছে, 21 ডিগ্রি সেলসিয়াস, বা কোথাও দেখা যাচ্ছে লেখা 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তুমি ধরে নিলা যে 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুর বেগ 330। তো বা এটা কিন্তু সাল অনুযায়ী ভ্যারি করে, তোমাদের বইয়ে কত দেওয়া আছে আমি জানি না। তো ধরে নিলাম 0 ডিগ্রিতে 330 মিটার পার সেকেন্ড। তো তুমি এই মানে এই টেম্পারেচার অনুযায়ী তুমি অঙ্ক করে দিলা, অঙ্কগুলা ভুল হয়ে যাবে। কারণ আমরা কি দেখছিলাম যে ভি ইকুয়াল রুট ওভার টি, মানে সমানুপাতিক রুট ওভার টি। তো মানে তাপমাত্রার সাথে কিন্তু বেগের, শব্দের যে বেগ সেটা কিন্তু ভ্যারি করতেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে তোমরা হচ্ছে চিত্রগুলা ভালো মতো দেখিও। আচ্ছা ঠিক আছে, আমরা এখন প্রবলেম সলভ করি, কেমন? তো আচ্ছা, প্রথমে একটা চিত্রর উদ্দীপকটা পড়ে নেই। মানে একটা এমন একটা জিনিস দেখানোর চেষ্টা করছে যেখানে পানি আর বায়ু মাধ্যম দুইটাই আছে। এই যে এগুলো পানি, এগুলো বায়ু। তো সমস্যা নেই। এস প্রাইম, আচ্ছা এস প্রাইমের কাছে কোনো ব্যক্তি একটি শব্দ করায়, তা আর প্রতিফলকে বাধা পাওয়ার পর 3 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। আচ্ছা, আমরা এইখান থেকে, উনি হচ্ছে একটা শব্দ করছে, তো এইখান থেকে শব্দ, এই যে আর এখানে প্রতিফলন হয়ে ওনার কাছে আসছে, এবং সেটা আসতে সময় নিছে 3 সেকেন্ড। আমরা কিন্তু টি এর ভ্যালু পাইলাম অলরেডি, কি চাইছে সেটা পরে দেখতেছি। বায়ু ও পানিতে শব্দের বেগ, আচ্ছা এই যে শব্দের বেগ দেওয়া আছে, এখানে কোনো টেম্পারেচার কিন্তু নাই, তার মানে তুমি ওই ওই ঝামেলা থেকে বেঁচে গেলা। তো আচ্ছা, তো আমরা, আচ্ছা আমরা কিন্তু ক খ এগুলো সলভ করব না। মানে এগুলাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে যে ভাই এগুলা বেসিক কিছু জিনিস আছে, আলোচনা করে দেন, তো সেটা কমেন্টে জানাও। তো আমরা গ নাম্বারটা সলভ করি। এস ও আর এর মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা এস এইখানে, আর এখানে, এরা ডিস্টেন্স কত কভার করছে? 2D। একদম সবচেয়ে এখন যে সূত্রটা মাথায় আসার কথা, যে এস ইকুয়াল ভিটি। তো কারণ হচ্ছে আমাদের শব্দের বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, শুধু দূরত্বটা বের করতে হবে। তো দূরত্ব এস এখানে কি, সে একবার গেছে ডি, আবার আসছে 2D না? তো আমরা লিখি 2D ইকুয়াল ভিটি। এখন আমাদের চাইছে কি এস ও আর এর মধ্যে দূরত্ব। তো আমাদের আমরা এখানে 2D কেন নিচ্ছি? কারণ আমাদের যে সময়টা, মানে টি, এটা কিন্তু হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য। তো আমরা এখানে যে টিটা বসাবো সেটা কিন্তু 3 সেকেন্ড তার প্রতিধ্বনি শোনার জন্য। তো তাহলে আমরা কি করব, মানে আমাদের আবার ডিস্টেন্স চাইছে এস ও আর এর মাঝে, অর্থাৎ শুধু শুধু ডি নিলেই হচ্ছে। ডি ইকুয়াল তাহলে ভিটি বাই টু। তাইলে এখানে ভি এর মান কত? 332। তারপরে টি এর মান হচ্ছে 3, আর তারপরে হচ্ছে 2 দিয়ে ভাগ। তো এটা তোমার হচ্ছে ক্যালকুলেট করে নিও। তো ডি ইকুয়াল এত মিটার। তাহলে আমরা একটা মিটার পেয়ে গেলাম। আমাদের প্রথম প্রশ্ন কিন্তু সলভ হইলো। সম্ভবত 2 মিনিটের মতো সময় লাগবে। তো তোমরা দেখলা তো, একটা সিম্পল সূত্র দিয়ে তোমাদের একটা প্রবলেম সলভ হয়ে গেল। মানে এই প্রবলেম, আমি কিন্তু এখানে যে প্রবলেমগুলো চুজ করছি সেগুলোতে কিছু না কিছু বেসিক আছে বলেই চুজ করছি, তারপরেও এগুলো এত দ্রুত হচ্ছে। তো তোমাদের আরো সহজ প্রশ্ন থাকবে যেগুলোতে দেখার সাথে সাথেই হয়তো বা তোমরা অ্যান্সার করে দিবা। ঘ নাম্বার প্রশ্নে বলতেছে, এ ও বি অবস্থানের ব্যক্তি একই সঙ্গে এস এর উৎপন্ন শব্দ শুনতে পেলে পুকুরটির পানির গভীরতা কত? আচ্ছা এই যে বলছিলাম না এটা পুকুর, মানে আমি একবার সিকিউ গুলা দেখার সময়, মানে এখানে আনার আগে আমি তো দেখছি যে মানে প্রশ্নগুলাতে কি চাইছে। তো এই প্রশ্নটা আমার কাছে ভালো লাগছে, সে কারণে আনা। তো আমাদের দেখো, এখান থেকে শব্দটা এখানে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ বায়ু মাধ্যমে। তো এখানে যেতে যত সময় লাগছে, সেম এইখানে আসতেও একই সময় লাগছে। কিন্তু এইখানে মাধ্যমটা আবার দুইটা, প্রথমে বায়ু মাধ্যম, তারপরে হচ্ছে পানি মাধ্যম। তো বেসিক্যালি দেখো, আমরা আমাদেরকে যে হিন্টটা দিয়ে দেওয়া, যে সব একই সময়ে একই সঙ্গে শব্দটা শুনতে পাইছে, মানে কি আমাদের টিটা হচ্ছে সেম। তো আমরা যদি এমন কোনো ইকুয়েশন
বিল্ড আপ করতে পারি যেখানে সময়ের সাথে দূরত্ব সম্পর্ক থাকবে। কারণ মানে আমাদের টি এ, ধরো টি যে সময়ে শুনতে পারছে, টি বি, এই দুইটা কিন্তু সমান। তো আমরা যেটা করতে পারি, এটা যদি সমান হয়, তো টি এর সাথে যে দূরত্বের সম্পর্ক, ওইটা ইকুয়াল এই সাইডে আবার ওই বি এর সাথে সম্পর্ক যদি বিল্ড আপ করি, তাহলে কিন্তু আমরা পুকুরের গভীরতাটা পেয়ে যাব। তো আসো এরকম একটা সম্পর্ক। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে সময়টা কত লাগতেছে এটা কনসিডার করার চেষ্টা করি। তো এস থেকে এ ৮০ মিটার বায়ু মাধ্যম, তাহলে আমরা লিখি যে এস ইকুয়াল ভিটি। আচ্ছা, এটা আমরা কিন্তু হচ্ছে তোমার এর ক্ষেত্রে, তাহলে আমরা এ নোটেশন দিয়ে দিই, হ্যাঁ। তো ভি, এখানে ভি যে বেগটা সেটা কিন্তু সম্পূর্ণ বায়ুর বেগ, কারণ এখানে কোনো পানি আমরা দেখতেছি না। তাহলে আমরা টি এটা বের করে নেই। এস হচ্ছে ৮০, ভি হচ্ছে তোমার ৩৩২, ঠিক আছে। তো এখান থেকে একটা টি পাবো। আচ্ছা, আমি অঙ্কটা করি। ৮০ ভাগ ৩৩২, এটা আসতেছে 0.2424 সেকেন্ড, ঠিক আছে। এটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, একটু মিশাই দেই, অন্য কালার নেই না এখানে, তাহলে ভালো হবে। আচ্ছা, তো আমরা প্রথম এতদূর শব্দ যাইতে যে সময় লাগে সেটা পাইলাম। তাহলে এখন এটা দুইটা অংশে বিভক্ত, দেখো। তাহলে প্রথমে ১০ মিটার গেছে, এটার জন্য টিবি বের করতেছি, ঠিক আছে। টিবি কিন্তু 0.24, এটা কিন্তু আমরা জানি। তো তারপরেও লিখতেছি, দেখো প্রথমটা হচ্ছে ১০ মিটার, এটা পানিতেই যেহেতু গেছে ৩৩২, মানে আমরা কিন্তু এখানে যে এস ইকুয়াল ভি2 বসাচ্ছি, তোমরা বুঝতেছো কিনা। এস ভাগ ভি, তো এখানে প্রথমটার এস কি, ১০ মিটার, যেটা হচ্ছে বায়ু মাধ্যমে গেছে। আর আচ্ছা, তারপরে পানি মাধ্যমে কিন্তু কিছুটা পথ গেছে। তো যে পথটা গেছে, মানে যে এসটা গেছে, সেটাকে আমরা এইচ ধরলাম, মানে আমরা যে পুকুরের গভীরতা সেটাকে আমরা এইচ ধরে নিলাম। আর সাথে হচ্ছে এটার বেগ কত হচ্ছে ১৪৫০। এই যে টিবির ভ্যালুটা কত, 0.24। তো এখন এই যে এটার একটা ভ্যালু আছে, এটা আর এইচ এর এখান থেকে এটা ভাগ, মানে ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। হিসাব করলে দেখবে এইচ বের হয়ে যাবে, পুকুরের গভীরতা পেয়ে গেলাম। বাস, প্রথম সৃজনশীল সলভ। সবাই আশা করি বুঝছো কিনা জানায়ও। তো তারপরে আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি যে তোমার হচ্ছে আমাদের যে হিন্টটা দিছে যে একই সময়ে শব্দ শুনছে, তাহলে এর শব্দ শুনতে যে সময় লাগছে এরও সেম সময় লাগছে। কিন্তু এর কাছে, এর কানে শব্দটা গেছে, প্রথম অংশটুকু বায়ু মাধ্যম, পরের অংশটুকু আবার পানি। আর দুই মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, আর আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল ভিটি। এই এক সূত্র দিয়ে পুরো সিকিউ সলভ, এবং এটা ওয়ান অফ দি বেস্ট সিকিউ লাগছে আমার কাছে। তো নেক্সটে যাই। আচ্ছা, মানে এখানে আমরা ক খ কিন্তু কনসিডার করব না, এগুলাতে যা থাকলো থাকলো, আমি দেখলাম না। তো ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা, এখানে একটা পাইপ দিয়ে দিছে যেটার আবার ভিতরে পানি আছে। দেখো, আগের বার ছিল বায়ু আর পানি মাধ্যম, এবার দেখছো সলিড, একটা সলিড মাধ্যম দিয়ে দিছে আর একটা লিকুইড। তো ঠিক আছে, পানিতে শব্দের বেগ দেওয়া আছে, পেয়ে গেলাম, মানে আগের বারের মতোই হয়তো সব দেওয়া। লোহার বেগ পানির ৩.৬ গুণ। আচ্ছা, এটাও দেওয়াই। আচ্ছা, ১৪৫০ গুণন, মানে এটা আগে বের করে নিছি, আমি জানি যে এটা কাজে লাগবেই। তো লোহার বেগ হচ্ছে, মানে লোহার বেগ না, লোহাতে শব্দের বেগ হচ্ছে ৫,২২০ মিটার পার সেকেন্ড, মানে শব্দের বেগ। তো এক্স ওয়াই পাইপের এক্স প্রান্তে একটি শব্দ সৃষ্টি করলে ওয়াই প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। আচ্ছা, দুইটা শব্দ শোনা যাওয়াটা স্বাভাবিক। কেননা দেখো, এখানে যদি শব্দ করো, লোহা মানে সলিড মাধ্যমে লোহাতেও যাচ্ছে, আবার হচ্ছে তোমার পানিতেও যাচ্ছে, পানি দিয়েও প্রবাহিত হয়ে, মানে পানির মাধ্যমেও কণাগুলা তো গিয়ে কম্পন সৃষ্টি করবেই। এই কারণে দুইটা শব্দ শোনা যাচ্ছে, এতটুকু বেসিক আমরা দেখে আসছি। তো ওয়াই প্রান্তে সৃষ্ট শব্দ দুইটির সময়ের ব্যবধান কত, আমাদের বের করতে হচ্ছে ওয়াই প্রান্তে। এখন খুবই সিম্পল কথা, যে এস ইকুয়াল ভিটি, একদম এই সূত্র দিয়ে সব হয়ে যাচ্ছে, দেখো। তাহলে এখানে টি, প্রথমে এস দেখো, আচ্ছা এস দেওয়া আছে, এই যে দেখো 1.2 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে ১২০০ ভাগ, ধরো এটা আমি লোহার জন্য বের করতেছি, তো টি সলিড দিয়ে দিলাম, হ্যাঁ। তো লোহাতে আমরা দেখো বেগ বের করে নিছি ৫২২০। এগুলো কিন্তু তোমরা হচ্ছে কোশ্চেনে লিখে লিখে করবা, মানে আমি তো এখানেই দাগায় করতেছি। তোমরা ধরো প্রথমে এভাবে লিখবা যে পানিতে দেওয়া আছে পানিতে শব্দের বেগ এত, তাহলে লোহাতে বেগ হবে হচ্ছে ১৪৫০ গুণন
3.6, তারপরে এই যে এটা লিখে দিবা। তারপরে লিখবা যে হচ্ছে আহ, লোহাতে মানে লোহার মাধ্যমে শব্দ পৌঁছাতে প্রয়োজনীয় সময় টিএস লিখে এই যে এরকম এস ইকুয়াল ভিটি, এই সূত্র দিয়ে এই যে এখানে একটা মান আসলো। তারপরে হচ্ছে পানির জন্য লিখবা পানির মাধ্যমে শব্দ পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময় লিখে ধরো লিখলা টি ওয়াটার, মানে আমি এগুলো ছোট ছোট নোটেশন দিয়ে দিচ্ছি। টি ওয়াটার, টি ডাব্লু মানে টি ওয়াটার। তো এখানে দূরত্ব তো সেম, এখানে পানিতে বেগ কত 1450। তো এই যে এখন এই দুইটার মাঝে এখন কি বলছে দেখো তো, আমাদের কিন্তু অ্যান্সার শেষ হয়নি। দুইটার সময়ের ব্যবধান কত, তো লিখে দিলে ডেল টি। ডেল মানে তো হচ্ছে পরিবর্তন, মানে তুমি যদি এগুলো নাও লেখো ওইভাবে ইংলিশে লিখতে হবে না। তুমি ধরো লিখলা যে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন লিখে তোমার হচ্ছে লিখলা যে দুইটার মাঝে যে ডিফারেন্স সেটা লিখে দিলে ওইটাই অ্যান্সার। আচ্ছা, আমি মনে হয় প্রশ্নগুলো সলভ করাচ্ছি না, সলভ কিভাবে করতে হয় এটা বলে দিচ্ছি, যাতে তোমরা হচ্ছে চেষ্টা করো, আটকে গেলে আবার নিজের মতো করে কিছু না কিছু ভাবো, ভুল দিকে অ্যাপ্রোচ নাও, যাতে পরে আবার সঠিকটা বোঝার চেষ্টা করো, এই কারণে। তো তারপরে আমি হচ্ছে, যেহেতু এটা একটা সিকিউ সলভ ক্লাস নেওয়ার মেইন উদ্দেশ্য, তো আমি নেক্সট এর গুলো মান সহ করাচ্ছি এখনই। ওইটা আচ্ছা আমি দেখি কতক্ষণ হয়ে গেল ক্লাসটা নেওয়া। আচ্ছা, 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি খুব দ্রুত শেষ করব, এই ক্লাস আর লম্বা করব না। তো পরের প্রশ্ন দেখি, মানে পাইপের দৈর্ঘ্য 1/3 হলে, পাইপের দৈর্ঘ্য 1/3 হলে ইহাতে পানির পরিবর্তে বায়ু থাকতো, এবং ইহাতে পানির পরিবর্তে বায়ু থাকতো, তাহলে ওয়াই প্রান্তে দুইটি শব্দ পৃথকভাবে শোনা যেত কিনা বিশ্লেষণ করো। আচ্ছা, পৃথকভাবে কখন শোনা যাবে? যখন শব্দটা 0.1 সেকেন্ড ব্যবধানের পরে ওই ব্যক্তিটার কাছে পৌঁছাবে। কেননা শব্দের যে স্থায়িত্বকাল আমরা তো দেখলাম সেটা 0.1 সেকেন্ড। তাহলে আমাদের দেখতে হবে যে আচ্ছা পাইপের দৈর্ঘ্য আগে কমাই আমরা, হ্যাঁ। এক্সও এর দৈর্ঘ্য কি ছিল? এক্সও এর দৈর্ঘ্য ছিল 1200 মিটার, তাই না? তাহলে 1/3 এখন দৈর্ঘ্য, তো এখন দৈর্ঘ্য হচ্ছে এটার 1/3 করো 400 মিটার, ঠিক আছে। আমরা কিন্তু প্রথম মানে প্রশ্নের ফার্স্ট পার্টটুকু আমাদের সলভ করা শেষ। এখন আমরা ওই পানিটুকু বাদ দিয়ে দিব, দিয়ে ওখানে থাকবে বায়ু। তো এখন আমাদের দেখতে হবে যে হচ্ছে 1/3 হইলে শব্দ প্রথমে লোহাতে ধরো কতক্ষণ, মানে কতক্ষণ লাগছে যাইতে, এটা প্রথমে বের করি। তো সেম ভাবে ধরো লোহার জন্য, লোহার জন্য টিএস, মানে এস তে সলিড বোঝাচ্ছি, 400 মিটার ভাগ লোহাতে বেগ কত দেয়া, বের করলাম জানি 5200 কত। আচ্ছা ওয়েট আমি বের করে নিচ্ছি। এটা তোমরা হচ্ছে লিখবা যে গ থেকে প্রাপ্ত লোহার বেগ, হ্যাঁ, এভাবে লিখে নিবা 5220, 5220, তাহলে 400 ভাগ 5220, এটা আসবে 0.076। ঠিক আছে, এত সেকেন্ড লাগবে লোহার মাধ্যমে শব্দটা পৌঁছাতে। এবার আমরা যদি লিখি হচ্ছে তোমার বায়ু মাধ্যমে, দেখো বায়ু মাধ্যমে কিন্তু শব্দের বেগ দেয়া আছে। তো বায়ু মাধ্যমে লিখলা যে ধরো টি এয়ার, তো এখানেও সেম ডিস্টেন্স কভার করবে, কিন্তু যাবে 332 মিটার পার সেকেন্ডে। তো 400 ভাগ 332, এটা আসলো 1.20 সেকেন্ড। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা দেখব, আমরা লিখব যে ধরো উম, য- মানে সময়ের ব্যবধান যদি 0.1 সেকেন্ডের, এগুলো আমরা শুরুতে লিখে নিব আর কি, যে সময়ের ব্যবধান যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে পৃথক শব্দ শুনতে পারবে না, আর যদি বেশি হয় তাহলে পৃথক শব্দ শুনতে পারবে। তো আমরা এখন লিখব যে সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। তো সময়ের ব্যবধান আমরা প্রথমে বাতাসেরটাই ধরো নিলাম, তারপরে এখানে লোহার জন্য পাইলাম কত 0.06।
সরি 0.076। তো এটার ব্যবধান করি 0. এটা এমনি বোঝাই যাচ্ছে যে এটা দেখো 1.12 সেকেন্ড, 1 2। ঠিক আছে, এটা অবশ্যই বড় 0.1 এর চেয়ে। তার মানে কি শব্দ পৃথকভাবেই শুনতে পারবে, কারণ লোহাতে যেভাবে শব্দটা যাবে ওইটা তোমার অলরেডি শুনেও মানে অনেকক্ষণ পরে হচ্ছে বায়ুর মাধ্যমেরটা আসবে। তো শব্দ পৃথকভাবেই শুনতে পারবে। জাস্ট এই যে বিশ্লেষণ হয়ে গেল। তো নেক্সট সিকিউয়ে আসি। তো এখানে একটা তোমার তরঙ্গের যে গ্রাফ দেয়া আছে, এখান থেকে আমাদের পানিতে বেগ সেম বলা আছে, আবার লোহাতে বলা আছে। তো এখন আমাদের যেটা চাচ্ছে, গ নাম্বারে আসি, উদ্দীপকের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। আচ্ছা, এই যে এই প্রশ্ন আমি এই অধ্যায়ে সলভ করাবো না, এটা লিখেও দেওয়া ষষ্ঠ অধ্যায়। তো আমরা ঘতে আসি, উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানি ও লোহার সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে কি? আচ্ছা, প্রশ্নটার ভাষাটা একটু অন্যরকম। আম, এখানে যেটা বলতেছে আমরা হাফ হাফ করে পড়ি যেহেতু ভাষাটা একটু অন্যরকম। উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট। আচ্ছা, উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক, প্রথমে আগে আমরা উদ্দীপকের তরঙ্গের কম্পাঙ্ক কত সেটা বের করি। আচ্ছা, এখানে পর্যায়কাল দেয়া নাই। আচ্ছা, এখানে দেওয়া আছে যেটা দেখো, যে একটা তরঙ্গ যাচ্ছে 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 কিছু ডিস্টেন্স দিয়ে লিখে দিছে 50 সেন্টিমিটার, কিন্তু মানে আমরা এখান থেকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পাবো। দেখো, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একবার তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা 1 ল্যামডা পরিমাণ গেছে। আবার এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটা ল্যামডা গেল। তারপরে আবার আচ্ছা এতটুকু ডিস্টেন্স দেওয়া আছে, অর্থাৎ এটা গেছে ল্যামডা/2। তাহলে টোটাল গেল হচ্ছে 2.5 ল্যামডা। এতটুকুর দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার, তো আমরা 50 সেন্টিমিটার লিখলাম। তাহলে ল্যামডা ইকুয়াল কত? ল্যামডা ইকুয়াল হচ্ছে 50/2.5। আচ্ছা, এটা কিন্তু সেন্টিমিটারে আসবে তাই না? 50/2.5, 20। তো 20 আসছে সেন্টিমিটার, এটা ইকুয়াল আমরা লিখি 0.2 মিটার। তোমরা কি বুঝলা? মানে প্রথম অংশতে যেটা বলতেছে যে উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট, তো কম্পাঙ্ক বের করব, কিন্তু এখানে কোনো পর্যায়কাল দেওয়া নেই। মানে এই সাইডে যে গ্রাফটা, এটা কিন্তু টি এর গ্রাফ না। পর্যায়কাল থাকলে আমরা খুব সহজে বলে দিতাম যে এফ ইকুয়াল 1/t, সেখান থেকে আমরা হচ্ছে কম্পাঙ্ক পেয়ে যাইতাম। কিন্তু এখানে আমরা জাস্ট একটা ইনফরমেশন পাচ্ছি, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য এটা কেন নিলাম? কারণ তার সাথে টেম্পারেচার আছে। মানে এটা আমি দেখেই বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে তোমার ভি ইকুয়াল এফ বাই ল্যামডা। এখান থেকেও কিন্তু আমরা কম্পাঙ্ক ডাইরেক্ট পেয়ে যাই। তো এফ ইকুয়াল ভি বাই ল্যামডা। তো ভি এখানে দেখো কত দেয়া, 350। 350 ভাগ 0.2। ওকে, তো আমাদের কম্পাঙ্ক আসতেছে 1750। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপকের তরঙ্গের সমান, এটা হচ্ছে উদ্দীপকের কম্পাঙ্ক। এখন বলতেছে এটার সমান কি হচ্ছে তরঙ্গ পানি ও লোহার সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে কিনা। আচ্ছা, এখন পানিতে বেগ দেয়া আছে, কিন্তু কম্পাঙ্ক যেটা সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রে এইটা। তাহলে বলতেছে যে এদের তরঙ্গ দৈর্ঘ্য আবার সমান হবে কিনা। অর্থাৎ এবার আমাদের ল্যামডা ওয়াটার আর ল্যামডা লোহার ক্ষেত্রে আমরা সলিডই লিখতেছি, এই দুইটা বের করতে বলতেছে। ঠিক আছে, আশা করি প্রশ্ন এতক্ষণে বোঝা হয়েছে। মানে তেমন কঠিন কিন্তু কিছু চাইনি, কিন্তু লিখতে এমন ভাবে লিখছে। তো আমাদের দেখো পানিতে বেগ দেয়া আছে 1474, আর লোহার দেওয়া আছে হচ্ছে 5130। তো আমাদের ভি গুলা দেওয়া আছে, আমরা এফও জানি, শুধু ল্যামডা বের করতে হবে। তো আমি ডাইরেক্ট সূত্র বসাচ্ছি, ল্যামডা ওয়াটার। তোমরা সুন্দর মতো লিখবা, ঠিক আছে? গাইড খুলে দেখলেই হবে। মানে আমি যেগুলো বলতেছি কিভাবে সলভ করতে হবে প্রশ্ন থেকে, আমি তোমাদের জাস্ট ততটুকু আইডিয়া দিচ্ছি। এমনিতে কিভাবে সুন্দর করে উপস্থাপন করবে এটা তো তোমাদের কাছে, তাই না? তো তারপরেও যদি ওই রকমও হেল্প লাগে তাও করব, সমস্যা নাই। তো ভি ইকুয়াল এফ ল্যামডা, তো ল্যামডা ইকুয়াল কি হচ্ছে ভি বাই এফ। লিখেই দেই ভি বাই এফ, এটা ভি অফ ওয়াটার। এফ কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম। তো ওয়াটারে 1474, আর এখানে যেটা আমরা পাইছি 1750। তো বের করি।
1474 ভাগ 1750। তরঙ্গ দৈর্ঘ্য তো কখনোই সেম হবে না, এটা এমনিই বোঝা যাচ্ছে। কেননা তরঙ্গ দৈর্ঘ্যের কারণেই বেগের পার্থক্যটা আসে। কম্পাঙ্ক তো একই উৎস থেকে উৎপন্ন করলে একই রকমই থাকে। তো আমরা এবার লোহার জন্য করতেছি। তো সরি, আচ্ছা, তো লোহাতে আমরা বেগ 5130 ভাগ 1750। এটা বোঝাই যাচ্ছে যে এটার সাথে এটা মিলবে না। মিলবে না বলতে এক হবে না। এটা কিন্তু একটা বেসিক কনসেপ্টও, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কিন্তু বেগও বেশি হবে, মানে ও দ্রুত যাচ্ছে। দেখো এখানে 2.93, তো এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি লোহাতে আর পানিতে কম, তরঙ্গ দৈর্ঘ্য সমান হইল না, এটাই। তো এটাই চাইছে, এটা এখন দেখাই দিবা যে ধরো ল্যামডা সলিড, এই মানে বলবা যে লোহাতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কম। শেষ। ওকে, আর কয়টা আছে? আচ্ছা, দুইটা আছে, এটা দেখি। উপরের চিত্রে এ ও, আচ্ছা আমি 4-5টা সিকিউ হয়তো বা সিলেক্ট করছি, কিন্তু এই 5টা সিকিউ সলভ করবা মানে তোমার 99% সিকিউ হচ্ছে তোমার হয়ে যাবে। এখন আমি তো যেটা দেখো এতক্ষণে অনেক কিছুই হয়তো বা পড়ে আসছে। আচ্ছা, এটা তো আমি পিডিএফ বের করছি, মানে প্রথম, আচ্ছা এখান থেকে দেখাচ্ছি। ওকে, আমি প্রথমেই লিখছিলাম 100% কমন থাকা লাগবে, তাই না? তো 100% কমন, তাহলে 99% বললাম, একটু 1% কম থাকলো। ওইটা হচ্ছে তোমরা আমাকে ফেসবুকে নক করলে আমি কিছু প্র্যাকটিসের জন্য সিকিউ এমসিকিউ দিয়ে রাখবো। মানে এটার সাথে অ্যাড করে দেওয়ার কথা, কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে অ্যাড করা নাই। তো ওইটা করলে 100%ই কমন থাকবে ইনশাআল্লাহ। তারপরেও বাকিটা, বাকিটা না, সবসময় সম্পূর্ণটাই আল্লাহ ভরসা। কিন্তু চেষ্টাটা তো থাকতে হবে, তাই না? তো রাজশাহী বোর্ড 2020-এর একটা কোশ্চেন সলভ করি। রাজশাহী বোর্ডের প্রশ্ন সবসময় মিডিয়াম স্ট্যান্ডার্ড হবে, যেহেতু আমিও রাজশাহী বোর্ডের আন্ডারে এক্সাম দিছি। বাকি বোর্ডের তুলনায় দেখি যে মানে সবচেয়ে বেশি কঠিনও বলা যাবে না, আবার কমও না। তো চলো সলভ করি। আচ্ছা, উপরের চিত্রে এ, বি এবং আর যথাক্রমে শব্দ উৎস। এইখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। বি হচ্ছে ব্যক্তির অবস্থান, এই যে এখানে একটা ব্যক্তি আছে, মানে এটা হচ্ছে সোর্স, এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। এটা একটা ব্যক্তি যে শুনতেছে। তো আর আর যেটা, এই যে এটা হচ্ছে একটা প্রতিবন্ধক, অর্থাৎ এখানেই শব্দ লেগে আবার ফিরে যাবে, তো এটা হচ্ছে প্রতিফলক। তো এখানে বলতেছে যে এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এ এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর শব্দের বেগ দেওয়া আছে। এখানে যেটা দেখতেছি যে এ এ আচ্ছা আমি এখানে এস লিখে রাখছি, এটাকে আগে সরাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নাকি? ঠিক আছে। আচ্ছা, তো প্রশ্নটা সবসময় মানে উদ্দীপক আর চিত্র খুব ভালো মতো খেয়াল রাখবা। মাঝখানে ডিস্টেন্স দেওয়া আছে 25 মিটার, তার মানে তোমার হচ্ছে 50 মিটার ট্রাভেল করতে সময় নিছে 0.143 সেকেন্ড। এখানে কিভাবে এটা লিখলাম? এ থেকে আর এর দূরত্ব 25 মিটার, আর এ কি পুনরায় এ শুনতে পাইছে, মানে কি প্রতিধ্বনি না? তার মানে এই ডিস্টেন্সটা দুইবার কভার করতে হয়েছে শব্দ। তো 50 মিটার, আর সেটা করতে সময় কত? 0.143 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা এতক্ষণ উদ্দীপক পড়লাম, এখন কি চাইছে সেটা দেখি। উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা কত? আমরা একদম সবচেয়ে বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, সেটা হচ্ছে ভি সমানুপাতিক √/টি। তো শূন্য সাথে আমরা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করে এই অঙ্কগুলা বের করতে হবে, যার কারণে আমি প্রশ্নটা সিলেক্ট করছি। তো এখন দেখো এই স্থানে বায়ুর তাপমাত্রা কত ছিল, এটা দেখতে হবে। উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমাদের তো বায়ুর তাপমাত্রাই বের করতে হবে। তো আমাদের 330 মিটার তোমার দেওয়া আছে। আবার এখান থেকে যদি আমি শব্দের বেগটা পেয়ে যাই, তার মানে আমার কাছে হচ্ছে V1 আর V2 কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সরি, সমান না, V1 আর V2, V1 V2 কোনটা বুঝতে পারছো? V1 বলতে বোঝাতে যাচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াসে কত থাকে, এটা আমাদের V1। তো এটা কিন্তু দেওয়া নাও থাকতে পারে, মানে 0 ডিগ্রিটা কিন্তু মুখস্থ রাখতে বলছিলাম। তো এটা হলো V1। আর এই যে আমরা হচ্ছে যে সূত্র জানি যে প্রতিধ্বনির ক্ষেত্রে 2D = VT, এখান থেকে যে ভিটা পাবো এটা কিন্তু V2।
আর V1 V2 কথা কেন বলতেছি, এই সূত্র থেকে আমরা লিখতে পারবো V1 ভাগ V2 ইকুয়াল √T1/T2। তো চলো ম্যাথটা সলভ করি। প্রথমত আমরা এখন ভিটা বের করে নিই। ঠিক আছে, আমরা গ নাম্বার সলভ করতেছি। তো ভি ইকুয়াল তাহলে হচ্ছে 2D/T। মানে আমি কোন সূত্র থেকে আনতেছি তোমরা তো বুঝতেছো, 2D ইকুয়াল ভিটি, এটা থেকে কিন্তু আনতেছি। তো ভি, এখন আমরা ভি, এটাকে ধরো V2ই দিলাম। 2D মান কত, 50। মানে ডি এর মান কত ছিল দেখো, এ থেকে এতটুকুর মান ছিল এই যে 25, এই যে এই অংশটা খেয়াল করো, 25 মিটার দেয়া। তো 2D-র মান কত, 50। আমি মানে শুরুতে বোঝানোর কারণে তো লিখলাম, ওইটা ডিরেক্ট লিখতেছি আর কি। 50 আর সময় হচ্ছে 0.143। হ্যাঁ, তো আমরা ভি এর মানটা বের করে নিই। 50 ভাগ 0.143, আচ্ছা এটা আসছে 349.65। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের V1 এর মান কত? এই যে V1 এর মানটা দেয়া 330। 330, আমরা কোন দিকে আগাচ্ছি আশা করি বুঝতে পারতেছো। এটাও মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ওই সম্পর্কটা লিখি যে আমরা জানি, প্রথমে লিখলাম আমরা জানি, তারপরে লিখলাম ভি সমানুপাতিক √T, তারপরে লিখবা V1 ভাগ V2 ইকুয়াল √T1 ভাগ T2। তো এখান থেকে আমাদের চাইছে কি, আমাদের T2টা দরকার। তো আমরা সেই অনুযায়ী সূত্রটা সাজাই নেই। ধরো তাহলে আমাদের T2 ইকুয়াল কি আসতেছে দেখো, T2 ইকুয়াল আসতেছে, দেখো রুট, এটাকে যদি রুট তুলতে চাই তাহলে স্কোয়ার করতে হবে। তো এই সাইডে তাহলে স্কোয়ার চলে আসবে। V1, আমরা T2 বের করতেছি, ঠিক আছে। তো তাহলে প্রথমে এইভাবেই রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। V1 ভাগ V2, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের রুটটা উঠে যাচ্ছে। তো এরপরে যদি T2 বের করতে চাই, দেখো এটা এই সাইডে গেলে কি গুণ অবস্থায় হয়ে যাচ্ছে, আর এগুলো আসলে কি উল্টে যাবে না এই সাইডে? কিছুই না, তোমরা সিম্পলি T2 যে সাইডে যেভাবে রাখো মানগুলা বসাই দিবা, তারপর T2 এর মান পেয়ে যাবা। কারণ আমরা T1 জানি, T2 জানি। আচ্ছা T1 আমরা জানি বলতে T1 কত দেখো তো, এখানে দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি T1 এর মান 0? না, তোমাদের বলছিলাম যে অবশ্যই কেলভিনে ট্রান্সফার করে নিতে। কেলভিনে কি, x ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 লিখতে বলছিলাম। মানে হচ্ছে 0 + 273, মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। তো এখানে লিখবা, মানে মানগুলা বসাই দিবা। তার মানে আমাদের এখানে কিন্তু সবই জানা। দেখো এটা হচ্ছে V2, টি, তোমার হচ্ছে T1 ইকুয়াল 273, সবই জানা। এখন শুধু T2টা বের করে নিবা। ঠিক আছে। এ থেকে আমরা পরের প্রশ্নে যাচ্ছি কিন্তু, এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আচ্ছা আমি আগে এগুলা সব মুছে ফেলি। আচ্ছা, এখন বলতেছে যে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আচ্ছা বি প্রতিধ্বনি কখন শুনতে পাবে বলো তো, যে 0.1 সেকেন্ডের মাঝে যদি এই শব্দটা এতটুক না আসে। তো এর মানে এখন মেইন কথা হচ্ছে এ যে শব্দটা উৎপন্ন করলো, ধরো কোনো দূষণ নাই যার কারণে বিতেই তো সেম শব্দটাই আছে, মানে তরঙ্গ আকারে, যেহেতু আমরা তরঙ্গের চ্যাপ্টার পড়তেছি। তো বি, এ যে শব্দটা উৎপন্ন করছে সেটাই তো বিউ ধরো উৎপন্ন করছে, মানে এই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে টোটাল, এখন তাহলে ধরে নেই আমরা বি শব্দটা উৎপন্ন করতেছে। তো এ এইখান থেকে এ এতটুক ডিস্টেন্স কভার যদি করতে শব্দটার 0.1 সেকেন্ডের বেশি লাগে, তাহলে এ প্রতিধ্বনি শুনতে পাবে। আর যদি কম লাগে তাহলে শব্দ কিন্তু শুনতে পাবে না। তো এটা আমরা যেভাবে সলভ করতে পারি। এখন এখন এটা তো হচ্ছে তোমার, এই অঙ্কটা তাহলে সলভ করা লাগতো, যে এখানে বেগ কত। ও আচ্ছা, এখানে তো বেগ বের করে নিয়েছি, 349.65। 349.65, আমরা কিন্তু ইয়া পেয়ে গেলাম, মানে শব্দের বেগটা পেয়ে গেলাম। তো আমরা এখন তাহলে দেখি যে আমরা কিন্তু ডিস্টেন্সও জানি 30 মিটার, মানে আমরা এস ইকুয়াল ভিটি দেই না। তো এস এখানে কত, 15 মিটার যেতে হবে, আবার 15 মিটার আসতে হবে, 30।
আর ভি হচ্ছে 349, এটাকে 350 ধরলাম হিসাবে সুবিধার্থে, ইন্টু টি। তাহলে টি ইকুয়াল 30 ভাগ 350। যদিও হিসাবের সুবিধার্থে ধরাটাও ঠিক হলো না, কারণ এখানে খুব পয়েন্টের হিসাবও ইম্পর্টেন্ট। তো 0.08 সেকেন্ড সময় লাগতেছে এই বি থেকে শব্দটা এখানে যায় আবার এখানে ফিরে আসতে। আমাদের তো এটা অবশ্যই যে 0.08, এটার চেয়ে 0.01, সরি 0.1, এটা হচ্ছে বড়। তাহলে বড় কি মানে হচ্ছে এ যে শব্দটা শুনতে পাইছে, এই শব্দটা কিন্তু হচ্ছে ওর যে মেমোরি সেখানে এখনো স্টে করতেছে, যার কারণে সে প্রতিধ্বনি কিন্তু শুনতে পাবে না। এটাই যুক্তি সহকারে লিখবে, এটাই চাইছে দেখো। এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, গাণিতিক যুক্তি। এইভাবে জাস্ট প্রমাণ করে দিলা। মানে এই দেখো এই কোশ্চেনটা কিন্তু তেমন কিছুই লাগেনি, জাস্ট একটা সূত্র লাগছে যে ভি সমানুপাতিক রুট ওভার টি, এই একটা সূত্র লাগছে, আর এস ইকুয়াল ভিটি। এই দুইটা সূত্রতে ম্যাথ সলভ হয়ে গেছে, কিন্তু তার জন্য আমাদের উদ্দীপকটা ভালো মতো পড়তে হয়েছে। আর জাস্ট যে সিম্পল বেসিক যে মানে কোনটা কোনটা আমাদের আছে, কোনটা বের করতে হবে, এতটুকু খেয়াল রাখলে একটা সিকিউ সলভ হয়ে যাচ্ছে ইজিলি। তো এই যে দেখো, যদি তুমি হচ্ছে এই এই প্রশ্ন পারো তাহলে কিন্তু এটাও পারবা। যদিও এখন এটা নিয়ে আলোচনা করার কথা না। বায়ুর মাধ্যমে শব্দ বেগের তারতম্য হয় কেন? এই যে বায়ুর তাপমাত্রা পরিবর্তনের জন্য তারতম্য হবে। মানে সিম্পল, এটাই কিন্তু এক্সপ্লেন করবা জাস্ট। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মানে হালকা বেসিক যতটুক ততটুক জানলে সব প্রশ্ন অটোমেটিক সলভ করতে পারবে। আর এই অধ্যায় তো মানে ইজি, ওয়ান অফ দ্য মানে মোস্ট ইজি চ্যাপ্টার অফ এসএসসি ফিজিক্স। আচ্ছা, এটা লাস্ট সিকিউ। তো আমরা তো এতক্ষণ অনেক কিছু প্র্যাকটিস করলাম, এবার দেখি। এটা পাঠ্য বইয়ের মানে শিখন ফল থেকে হয়তো নেওয়া, কি কারণে নিচে জানি না। আম, আচ্ছা, শব্দের তরঙ্গে দৈর্ঘ্য নির্ণয় করো। এতক্ষণে যত এমসিকিউ সলভ করছি, মানে আমাদের চাইছে কি তরঙ্গ দৈর্ঘ্য, না আমরা কিছুই না, আমরা সূত্র মনে করবো জাস্ট। ভি ইকুয়াল এফ ল্যামডা, এটাই তো তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমাদের দরকার কি কম্পাঙ্ক, বেগ, শব্দের বেগ। এখন দেখি তো এগুলো আছে কিনা। কম্পাঙ্ক ডিরেক্ট দিয়ে দিছে, শব্দের বেগ নাই, কিন্তু এই যে আবার টেম্পারেচার দেওয়া আছে। টেম্পারেচার দেওয়া আছে। আচ্ছা, এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, এই বেগ দিয়ে কি মানে এটা দিয়ে বের করা সম্ভব? মানে আমরা যদি এই জিনিসটা নলেজে যদি না রাখি যে 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে শব্দের বেগ হবে হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এই নলেজটুকু যদি না থাকে তাহলে তো আর এই কোশ্চেন সলভ করা সম্ভব না। এই কারণে বলছিলাম এটা মুখস্থ রাখতে। তো তাহলে আমরা এখান থেকে শব্দের বেগটা বের করে নেই। এখন কিন্তু আর আমরা ভেঙে ভেঙে আর অত দেখাবো না। তো ধরে নাও, আচ্ছা, v1 ভাগ v2 সমান লিখলাম t1/t2। ঠিক আছে? এখন 1 এভাবে লিখে তোমারই মনে রাখতে হবে। ধরো আমরা এখন ভি টু বের করতেছি, হ্যাঁ? তো ভি টু, না আমরা ধরো ভি ওয়ান বের করতেছি। তো আমরা যদি ভি ওয়ান বের করি, তাহলে ভি ওয়ানটা কি? এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তো ভি ওয়ান উপরে আছে, তার মানে টি ওয়ানটাও কি উপরেই থাকবে। অর্থাৎ মানে এটা যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসে, এই টেম্পারেচারটা কিন্তু নিচেই থাকবে। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আগের কোশ্চেনেই বুঝালাম। তো আমরা এখানে আগে লিখি তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 প্লাস 30 মানে হচ্ছে 303 কেলভিন, ভাগ 273 গুণন 330, এটা হচ্ছে আমাদের বেগ, তাই না? আচ্ছা, আমি এই প্রশ্নটা সলভ করতেছি, যেহেতু লাস্ট সিকিউ সম্পূর্ণই সলভ করতেছি। 303 ভাগ 273, ওকে ওকে, সরি, 273 গুণন 330, 347। তো এটা এমনিতেও যে ওই দিকেই আসতো 347, সেটাও আমি জানি, কারণ মানে ইউজুয়ালি আমাদের 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির ভিতরেই বের করতে দেয়। তো ঠিক আছে, মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আসলো। তো তাহলে দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা কি জানি, মানে ভি ইকুয়াল এফ ল্যামডা, তাই না? এখন এফ আমাদের দেওয়া আছে 1200 হার্জ, এই যে দেখো, এফ ইকুয়াল ডিরেক্ট 1200 দেওয়া আছে। তো 1200 বসাই দেই। আর ও ভি তো পাইলাম 347। এখন ল্যামডা, তো ল্যামডা ইকুয়াল কি 347 ভাগ 1200 মিটার। তো এটাই অ্যান্সার আমাদের। এখন বলতেছে যে এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। সেম প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসতেছে, এটা তোমরা নিজেরা সলভ করিও।
তো আমাদের যে বেসিক্যালি এটা লাগবে 0.1 সেকেন্ডের মধ্যে যদি শব্দটা রিপিট হচ্ছে না আসে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে। তো 18 মিটার দেওয়া আছে। আচ্ছা আমি ম্যাথটা সলভ করেই দেই। আমরা তো বেগ জানি, মানে লিখবা যে গ হতে প্রাপ্ত আহ, শব্দের বেগ এখানে হচ্ছে 347, তাই না? আর এখানে দেখো যে শব্দের উৎস আর হচ্ছে প্রতিবন্ধকটার ভিতর ডিস্টেন্স আছে 18 মিটার, তাহলে 2D ইকুয়াল হচ্ছে 36 মিটার, তাই না? তাহলে আমরা টি বের করব। টি ইকুয়াল হচ্ছে ওয়েট, এস ইকুয়াল ভিটি, ও আচ্ছা 2D/v। তো 2D হচ্ছে 36/347। আশা করি এতক্ষণে বোঝার কথা এগুলা। তাও যদি কোনো সমস্যা থাকে আমি আরো ডিটেলসে ক্লাস নেওয়ার আগলে নিব। 0.103 সেকেন্ড। দেখো এখন এটা অবশ্যই বড় এই 0.10-র চেয়ে, তার মানে প্রতিধ্বনি শুনতে পাবে। এটা গাণিতিকভাবে যুক্তি হয়ে গেল। তো ক্লাস আজকে এতটুকুই ছিল। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দিয়ে রাখবো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার, দুইটাই থাকবে। এখন তোমাদের যদি এই অধ্যায়ে সম্পূর্ণ 100% প্রিপারেশন সহ নোট প্রয়োজন হয়, অবশ্যই নক করিও। আর কোনো এই ভিডিওতে যদি মানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাও। আর যেহেতু আহ, একটানা একটা ক্লাস নেয়া অনেক দিন পরে, এই যে 1.5 ঘন্টা হয়ে গেছে, এটা আমার টার্গেট ছিল 40 মিনিটে, কিন্তু অনেক কিছু বলতে নিয়ে এরকম হয়ে গেছে। আরো কিছু বললে ভালো লাগতো, যেটা হচ্ছে তোমার ক এবং খ, এই দুইটা কিন্তু কভার হয়নি। মোটামুটি আমি ধরে নিতে পারি যে আমরা যতটুকু সূত্র শিখছি এতে এমসিকিউ কভার হয়ে যাবে, সিকিউও সম্পূর্ণ কভার হয়ে যাবে। কিন্তু ক খ নাম্বারে কিছু বেসিক প্রশ্ন আসছে, যেমন ধরো বিস্তার কাকে বলে, তরঙ্গ কাকে বলে, তারপরে তোমার ধরো তরঙ্গ দৈর্ঘ্য কি, দশা কি, বা তোমার হচ্ছে মানে অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য, মানে অনুপ্রস্থ তরঙ্গ বলতে কি বোঝো, অনুদৈর্ঘ্য কি, বা ওই যে দেখলা তো বায়ু মাধ্যম, মানে এগুলো বিভিন্ন কোশ্চেন আছে, তোমরা গাইডে দেখতে পারো। অথবা যদি গোছানো যে জাস্ট একদম শিওর কিছু জিনিস পড়বো, তাহলে অবশ্যই আম, কারো ইনস্ট্রাকশনের মাধ্যমে পড়লে ভালো হয়, যেহেতু আমরা ওই স্টেজটা পার করছি। তো তোমাদের যে কোনো হেল্প লাগলে আমি আছি অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এগুলা করিও, কারণ নতুন একটা চ্যানেল। তোমাদের জাস্ট তোমাদের হেল্পের জন্যই আম, আমার একটা ক্ষুদ্র চেষ্টা, তোমরা সবাই পাশে থাকিও, ঠিক আছে? থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।